আচ্ছা, তুই কি আমার ল্যাপটপে হাত দিয়েছিলি নাকি? রবিন মাত্রই এসে সোফাতে বিছানা ঠিক করতেছিল, আর ঠিক এমন সময় জান্নাত প্রশ্নটা করে। আমি তো ল্যাপটপ কি সেটাই জানি না, তাহলে ল্যাপটপ ধরার কথা বলতেছেন কেন? রবিন কথাটা বলার সাথে সাথেই ঠাস করে একটা চর বসিয়ে দেয় জান্নাত রবিনের গালে। তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলা? আমি যা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিতে বলেছি শুধু, কোনো প্রশ্ন করতে নয়। আসলে ঠিক তা নয়, আমি তো ল্যাপটপ চিনি না সেটা বললাম। জান্নাতের থাপ্পড় খেয়ে রবিন অনেকটাই নিচু সুরে বলল পরে কথাটা, কারণ জান্নাতের কথা থেকে হাত বেশি চলে। তোর সাথে কথা বলে কোনো লাভ নেই, যাক গে ঘুমা। কোথা থেকে যে এইসব পাগলের আমদানি হয় আল্লাহ জানে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আপনিও ঘুমিয়ে পড়েন। শুভরাত্রি। সেটা তোকে বলতে হবে না, তোর চিন্তা তুই কর যা। তারপরে রবিন আর জান্নাতের সাথে কোনো প্রকার কথা না বলে সোফা এসে ঘুমিয়ে যায়। রাতে মশাদের সাথে আজকে আর কোনো যুদ্ধ করতে হয়নি, কারণ রবিন মশাকে হত্যা করার জন্য কয়েল এনে জ্বালিয়ে রেখেছিল, আর জান্নাত তো মশারি টানিয়ে ঘুমাইছে। সকালে পাখিদের কিচিরমিচির আওয়াজে জান্নাতের আগেই ঘুম ভেঙে যায় রবিনের। ঘুম ঘুম চোখে খাটের দিকে তাকাতেই রবিনের চোখ কপালে ওঠার মতো অবস্থা। আর এমন হবেই না কেন, কারণ ঘুমের মাঝে জান্নাতের চুলগুলো মুখের উপরে এসে উঠতেছিল ফ্যানের বাতাসে। অসম্ভব সুন্দর লাগছিল জান্নাতকে। এই অবস্থায় যদি কোনো কবি দেখতো, তাহলে শত শত কবিতা এক নিমেষেই লিখে ফেলতো। জান্নাতের দিকে তাকিয়ে রবিন মুগ্ধ হয়ে ভাবতে থাকে। ইস, এখন যদি জান্নাতের চুলগুলো সরিয়ে দিয়ে ওর কপালে একটা চুমু দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। দূর, যা হবার হবে। যেই ভাবার সেই কাজ, আগে চুমু দিয়ে নেই, বউ তো আমারই, পরে যা হয় হবে নেই। রবিন আগে পিছে কোনো কিছু চিন্তা না করে জান্নাতের চুলগুলো একটু সরিয়ে দিছে। অমনি জান্নাত কেঁপে ওঠে। এই বুঝি রবিন শেষ। হয় হয়, আমার তো ভয়ে কলিজা শুকিয়ে গেছে। না, জান্নাত আবার আগের মতোই হয়েছে। দূর, এত চিন্তা না করে চুমু দিই আগে। তারপরে রবিন জান্নাতের কপালে 1 কেজি সাহস বুকে নিয়ে ভালোবাসার পারল দেয়। কিন্তু হঠাৎ রবিন উপলব্ধি করে ও উঠতে পারছে না। পরে ভাবনার জগৎ থেকে বের হয়ে বুঝতে পারে জান্নাত ঘুমের ঘরে রবিনকে কোল বালিশ ভেবে জড়িয়ে ধরেছে। ইস রে মামা, ভালোবাসার মানুষ যদি এমনভাবে জড়িয়ে ধরে রাখে, কতটা না ভালো লাগা কাজ করে, সেই অনুভূতিটা বুঝতেই পারতাম না যদি এই অবস্থায় না পড়তাম। কিন্তু কথায় আছে না, যদি সহজেই সুখ আসে সেই সুখ বেশি সময় স্থায়ী হয় না। আমার ক্ষেত্রে এর বিপরীত হলো না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমার কপালেও ঠিক তেমন অবস্থাই হলো। রবিন উঠতে যাবে অমনি জান্নাতের ঘুম ভেঙে যায়। আর চোখ খুলে রবিনকে ওকে জড়িয়ে থাকতে দেখে জান্নাতের শরীরে যেন আগুন ঝরে যায়। জান্নাত বিছানা থেকে উঠেই ঠাস ঠাস করে চর বসিয়ে দেয় রবিনের গালে। কুত্তু বাচ্চা, তোর এত বড় সাহস কি করে হয়? ঘুমিয়ে থাকা একটা অবলা মেয়ে সুযোগ নিস তুই? আগে ভাবতাম তুই খারাপ, এখন তো মনে হচ্ছে তুই শুধু খারাপ না, তোর চরিত্রও ঠিক নেই। ওপরের কথাগুলো একদমই বলে জান্নাত। রাগ দেখে মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হবে। রবিন তো ভয়ে চুপসে গেছে, কেননা জান্নাত রাগলে যে এতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এই প্রথম দেখলো রবিন। আমি এমন করতে চাইনি, আমি আপনার চুল ঠিক করে দিতে নিছি আর আপনি আমায় নিজে থেকেই জড়িয়ে ধরে রেখেছিলেন। আমার দোষ নেই। গালে হাত দিয়ে বললাম, কারণ এই মেয়ের কোনো বিশ্বাস নাই। জান্নাত আবারও রবিনের গালে ঠাস করে কয়েকটা চড় বসিয়ে দেয়। দেখছেন, আগেই বলেছি এই মেয়ের কথার থেকে হাত বেশি জ্বলে। আপনারা তো আমার কথা শুনলেন না। আপনাদের উপর ভরসা করে গাল থেকে হাত সরিয়ে চটটা খেলাম। আপনারা ভালো না, বোচা। তোর সাহস থেকে বাঁচি না আমি? এত চর খেয়েও আমার মুখে মুখে কথা বলস, আবার আমার নামে মিথ্যে বলস। আমি সত্যি বলছি, আর আমি এমন করলে কোনো সমস্যা হবার তো কথা না। আমি তো আপনার বিয়ে করার স্বামী। অনেক কষ্টে উপরে কথাটা বলল রবিন, কারণ পরপর 3টা চড় খাওয়ার জন্য রবিনের ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে, কিন্তু সেদিকে জান্নাতের কোনো দৃষ্টি নেই। তোকে কয়বার বলুম, আমি তোকে স্বামী হিসেবে মানি না, মানি না। আর কোনো দিন মানতেও পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। তোকে ডিভোর্স দিয়ে আমি তাকেই বিয়ে করব। জান্নাত কথাটা অনেকটা রাগ নিয়ে বলল। কথাটা শুনে রবিন কি বলবে বুঝতে পারছে না। যাকে নিয়ে সে হাজার বছর বেঁচে থাকার স্বপ্ন বুনে, আর সেই মানুষটাই অন্যের জন্য স্বপ্ন খুঁজে। নিষ্ঠুর এই পৃথিবীতে এটাই ভালোবাসা,
যে সত্যি নামের ভালোবাসে তার কাছে ভালোবাসা নামক পাখি ধরা দেয় না, আর যে ভালোবাসাকে নিয়ে খেলা করে তার কাছে ভালোবাসার পাখিরা অভাব হয় না। আপনি এমন কেন করলেন আমার সাথে? অন্যকে ভালোবাসেন সেটা আগে বললে আমাদের কারোর জীবনটাই হয়তো নষ্ট হতো না। আর হ্যাঁ, এটা জেনে রাখেন, আপনি অন্যকে ভালোবাসেন বলেই আমি চলে যাব, এটা ভুল। আমি মরার আগ মুহূর্তেও আপনার হয়েই মরবো। যা তো আমার সামনে থেকে। তোর কথা আমার শুনতে ইচ্ছে হচ্ছে না, নইলে আরো কয়েকটা খাবি কিন্তু। আমি পড়ালেখা জানি না, ধন সম্পত্তিও নেই, এক কথায় আজ আমি গরিব বলে এতটা কষ্ট আর অবহেলা করতেছেন। ম্যাডাম, শুনে রাখেন, এই ছোট লোকটাকেই পাওয়ার জন্য একদিন কান্না করবেন, সেদিন আর হয়তো হাজার চাইলেও পাবেন না। রবিন একটু কান্না চোখে বলল উপরে কথাগুলো। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে এসে গেঞ্জি পরার জন্য যেই না রবিন পরনের থাকা শার্টটা খুলেছে, অমনি জান্নাত অবাক দৃষ্টিতে রবিনের সুন্দর বডিটার দিকে তাকিয়ে আছে। জান্নাত ভাবতেই পারছে না রবিনের এত সুন্দর বডি থাকতে পারে। রবিন নিচে চলে যায়, সেই দিকে জান্নাতের কোনো খেয়াল নেই। রবিন এখনো ওর সামনে আছে ভেবে বলে, হেই জান্নাত চৌধুরী কান্না করবে, তাও আবার তোর মতো ফকিরের জন্য? হাউ ফানি! তুই এক্ষুনি বের হ আমার রুম থেকে। জান্নাত কথাটা বলেই রুমের চারপাশে চোখ বুলিয়ে দেখে রবিন রুমে নেই। তাই সেও রেডি হয়ে নিচে চলে আসে নাস্তা করতে। সবাই মিলে নাস্তা শেষ করে। আমু, আমি কলেজে যাব, আমাকে কিছু টাকা দাও। এই নে 30,000 টাকা, আর সাথে রবিনকে নিয়ে যা। আমাদের শহরটা ঘুরে দেখতে পারবি না, এমনিতেও এই শহরের তেমন কিছুই দেখিনি। আর শপিং মলে গিয়ে রবিনকে ভালো ভালো কিছু ড্রেস কিনে দিস। দেখছেন এই কারবারটা? আজ বুঝতে পারলাম বড়লোকদের বড় বড় ব্যাপার। কলেজে যাওয়ার জন্য এত টাকা, আর আমরা মধ্যবিত্তরা সামান্য কয়েক টাকার জন্য কত বাহানাই না করি, তারপরেও পাই না। একটা কথা বলি, আপনারা এর জন্য আমাকে অনেক কথা বলবেন, তাও বলি, বাবা মায়ের থেকে তত টাকাই নিন, ঠিক যেই টাকাটা আপনার প্রয়োজন। কারণ আমাদের চাহিদা তো যে করেই হোক পূরণ করে ঠিকই, কিন্তু একবার কি ভেবে দেখেছেন কতটা কষ্ট করে টাকাটা দিয়ে আমাদের খুশি করে? আমু, তুমি কি পাগল হয়েছো? আমি সাথে নিয়ে যাব এইরকম একটা গ্রামের মূর্খ খ্যাতকে? তোমার মন চাইলে তুমি নিয়ে যাও, আমি পারবো না। জান্নাত, তোমার সাহস দিন দিন বেড়েই চলেছে। তুমি কি ভুলে গেছো রবিন তোমার স্বামী? আর ওকে সাথে না নিতে পারলে আজ থেকে তোমার কলেজে যাওয়া বন্ধ। আম্মু আব্বু, ওর সাথে এমন করিয়েন না তো, ও ছোট মানুষ, বুঝতে পারে না। ও যেমন থাকতে চায় তেমনই থাকতে দিন। না বাবা, এটা হয় না। তোমাকে যাতা বলে অপমান করবে তা মানতে পারি না আমি। তুমি ওর সাথে যাও, এটাই শেষ কথা। তারপর আর কোনো কথা না বলে জান্নাত রবিনকে নিয়েই বাড়ির বাইরে আসে, গাড়ির কাছে। জান্নাত গাড়িতে উঠে বসে রবিনকে বলে, এই যে ছোট লোকের বাচ্চা, উঠে গাড়ি চালা, আমি রাস্তা বলে দিব। বাড়তি আর কোনো কথা বলবি না আমার সাথে। রবিন কোনো কথা না বলে গাড়ির চাবি নিয়ে গাড়ি চালাতে শুরু করলো। আর ভাবতে থাকে, এখন জান্নাত যদি তার সাথে সামনে বসতো কতটা ভালো হতো। আবার নিমেষেই মনটা ছোট হয়ে যায় এটা ভেবে। জান্নাত কলেজে গিয়েও যদি এমনভাবে সবার সামনে অপমান করে তাহলে কি হবে? অনেকটা সময় পরে তারা কলেজের সামনে চলে আসে। আর ঠিক তখনই জান্নাতের বান্ধবীরা গাড়ির কাছে চলে আসে, কেননা জান্নাত আজকে অনেক দিন পরে কলেজে আসলো। হাই জান্নাত, কেমন আছিস? আর সাথে হিরোটা কে রে? জান্নাত গাড়ি থেকে নামছে দেখে আমিও নামতে নেছি, তখনই কথাটা বললো জান্নাতের বান্ধবী শিখা। আমি খুব ভালো আছি, তোরা কেমন আছিস? আর বলিস না রে দোস্ত, বাবা আমার জন্য গ্রাম থেকে গাড়ির ড্রাইভার এনেছে। এটা আমার ড্রাইভার। তা বান্ধবী, আঙ্কেল এটা কি তোমার দেহ নামক গাড়ির জন্য ড্রাইভার হিসেবে এনেছি নাকি গাড়ির জন্য? শিখা, এবার কিন্তু আমার রাগ হচ্ছে। তোরা ভালো করেই জানিস আমি এইসব মজা একদম পছন্দ করি না। ঠিক আছে বান্ধবী, আমি এমনিতেই তোর সাথে মজা করলাম। তোর বান্ধবী ড্রাইভার হলে কি হবে, ছেলেটা অনেক কিউট আছে বটে। শিখার কথা শুনে জান্নাত রাগে ফুঁসতে থাকে, যেটা দেখে শিখা আর কিছু বলে না। আপনারা তো আবার সব খুঁজে বের করেন যে কোন কাহিনীটা বলিনি বা বাদ পড়ে গেছে, তাই না? আসলে জান্নাতের বান্ধবীদের সাথে রবিনের পরিচয় হওয়ার কথাটাই বলিনি, কারণ পরিচয় করিয়ে দিলে জান্নাতের সম্মান নষ্ট হবে, আর রবিন তো চায় না সেটা কোনোদিন।
কিন্তু শেষমেশ জান্নাত সবার সামনে রবিনকে অপমান করেই ছাড়লো, তাও আবার নিজের স্বামীকে গাড়ির ড্রাইভার বলে। কি বলিস? এমন একটা স্মার্ট হ্যান্ডসাম ছেলে তোর ড্রাইভার? এই কথাটা মেনে নিতে পারলাম না রে। কেমন পেটে হজম হচ্ছে না। তোরা না মারলেই তো আর ও ড্রাইভার থেকে তোদের দুলাভাই হয়ে যাবে না? কেননা গাধাকে যতই পিটাবি ও গাধাই থাকবে, কখনো ঘোড়া হবে না। তোর কথা ঠিক আছে, কিন্তু আরেকটা কথা কি জানিস বান্ধবী? কাকের বাসা থেকেই কিন্তু কোকিল হয়। সে যাই হোক, এবার তাহলে চল, ক্লাসের সময় হয়ে গেছে। আচ্ছা চল। আর এই ড্রাইভার, তুই গাড়ির কাছেই থাক, আমি একটু পরেই আসতেছি। ঠিক আছে ম্যাডাম, আমি গাড়ির কাছেই আছি। জান্নাত অনেকটা রাগে কথাটা বলে বান্ধবীদের নিয়ে হনহন করে চলে গেল। আর এদিকে রবিন গাড়ির কাছে দাঁড়িয়ে আশেপাশে চারপাশটা ভালো করে দেখতেছে। ঠিক তখনই কেউ একজন পিছন থেকে ডাকে রবিনকে। তার দিকে ফিরে তাকিয়ে অবাক হয়, কেননা সেই লোকটা রবিনের দিকে তাকিয়ে ডেকেছে। এই যে ভাই, আমাকে একটু তাড়াতাড়ি আপনার অফিসে পৌঁছে দিতে পারবেন আপনার গাড়ি দিয়ে? তাহলে আমার খুব বড় উপকার হবে। একদমই কথাগুলো বলল সে। আসলে রবিন গাড়ির কাছ থেকেই চারপাশটা দেখছিল, আর সেজন্যই লোকটি রবিনকে ড্রাইভার ভেবেছে। আর খারাপ তো ভাবেনি সে, কারণ ঘরের বউ তো রবিনকে ড্রাইভার বলে পরিচয় করিয়ে দিল বান্ধবীদের কাছে। তাহলে এই লোকটি তো অপরিচিত। রবিনের লোকটির দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আপনি আমাকে কেন বলতেছেন? আপনাকে অফিসে পৌঁছে দেওয়ার জন্য? আমি যেতে পারবো না ভাই, মাফ করবেন। কারণ আমার ম্যাডামকে নিয়ে কলেজে এসেছি, তার অনুমতি ছাড়া কোথাও যাওয়া তো দূরে থাকুক, নামটাই মুখে আনা নিষেধ। পরে লোকটা রবিনের দিকে তাকায়, আর যা বলে তা শুনে রবিন তো অবাক, কেননা যেখানে কেউ তার কথা জানে না সেখানে এই লোক কেমনে জানে রবিন আসলে কে। তাহলে চলেন শুনে আসি অপরিচিত লোকটার বলা কথাটা, যেটা শুনে রবিন অবাক হবারই কথা। আরে স্যার, আপনি এখানে কেন? আর আমি খুবই দুঃখিত, কেননা আপনাকে গাড়ির সাথে দেখে ড্রাইভার ভেবেছি, আর আমার একটু জরুরি দরকার ছিল, তাই খেয়াল করিনি। সরি স্যার। একদমই কথাগুলো বলল লোকটি। আর হ্যাঁ, কি লোকটি লোকটি বলছি, তার নাম আছে, আর সেই নামটা হলো মানিক। আচ্ছা, আমাকে আপনি স্যার কেন বলতেছেন? আর আমাকে চিনলেন কি করে? আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি। আমি আপনার আরকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ও আছে না, সেইটার ম্যানেজার। আর চিনবেন কেমনে? আমি তো আপনাকে ছবিতে দেখেছি, বাস্তবে আজকে ফার্স্ট টাইম দেখলাম। আচ্ছা ঠিক আছে, আর আপনি যে আমাকে চেনেন সেটা কাউকে বলবে না, আর আমার পরিচয় যেন কেউ না জানে। রবিনের মানিকের কথার মাঝে পিছন থেকে হঠাৎ কে একজন বলে উঠল, এই, আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, এর মতো একটা খ্যাত মার্কা ড্রাইভারকে স্যার বলতেছেন? জান্নাতের কথা শুনে রবিন অনেকটাই ভয় পেয়ে যায়, কেননা যদি জান্নাত জেনে যায় তাহলে সব শেষ। ম্যাডাম আপনি আপনি ভুল শুনছেন। আমি এর মতো খ্যাতকে স্যার কেন বলতে যাব? আমি তো বলেছিলাম যে ও মালিক, তাকে যেন স্যার বলে ডাকে। মানিক রবিনের দিকে তাকিয়ে সরি বলার ভঙ্গি দিয়ে জান্নাতকে উপরে কথাটা বলে। যাক বাবা, বাঁচা গেল। মানিক সাহেবের বুদ্ধি আছে বলতে হবে। কিরকম প্যাঁচ কাটিয়ে আমাকে বাঁচিয়ে নিল। তাহলে ঠিক আছে, আমি মনে হয় একটু ভুল শুনতে পেয়েছি। এই ড্রাইভার, চল, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা ম্যাডাম, চলেন তাহলে। তারপর রবিন ম্যানেজারকে চোখ ইশারায় ধন্যবাদ জানিয়ে গাড়ি চালাতে শুরু করে। কিন্তু জান্নাত বাসায় যাবে বলে রবিনের কাছে গন্তব্য অজানা। জানার জন্য রবিনের রাগী বউ মানে জান্নাতকে জিজ্ঞেস করে, ম্যাডাম কোথায় যাবেন? দয়া করে একটু যদি বলে দিতেন তাহলে আমার যেতে সুবিধা হতো, কারণ আমি তো আর জানি না কোথায় যাবেন। এই রেস্টুরেন্টে যা সোজা, আর কোনো কথা বলবি না। আমার মাথা কিন্তু এমনিতে গরম আছে। ম্যাডাম আর কি কথা বলবো, ওই রেস্টুরেন্টের নাম শুনেই তো আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। তোর এত ভয় পাইতে হবে না, আমি আছি, বুঝলি? তোর মতো খ্যাত তো আর ওইখানে ঢুকতে পারবে না। আমার জন্যই তাও আজকে দেখতে পাবি কত বড় রেস্টুরেন্ট ওইটাই। তারপর আর কোনো কথা না বলে সোজা জান্নাতের বলা রেস্টুরেন্টে চলে আসলাম। কিন্তু কপালে কি আছে আল্লাহই ভালো জানে। আপনার সাথে থাইকেন, আবার আমাকে আমার জল্লাদ বউয়ের কাছে একা রেখে চলে যাইয়েন না। এই, এসে গেছি, তুই গাড়ি সাইড করে আমার পিছনে পিছনে আয়। আছে ম্যাডাম।
তারপরে জান্নাতের কথা মতো রবিন গাড়ির সাইড করে জান্নাতের পেছন পেছন আসতেছে। সবাই অনেক সম্মান করতেছে দেখে জান্নাত অনেক খুশি। আর এইদিকে পেছন থেকে হাত ইশারায় রবিন সবাইকে বুঝিয়ে দিচ্ছে ওকে যেন জান্নাত চিনতে না পারে, কারণ ওইখানে সবাই রবিনকে চেনে, কারণ সেই দিন মিষ্টির সাথে আসলে সবাই দেখেছে। দেখছেন, কথায় আছে না, समझदार लोगों के लिए इशारा ही काफी है। সেইটাই হলো, সবাই আমার ইশারা বুঝতে পারছে। তাই আর জান্নাত জানতেও পারলো না এই খ্যাত আসলে কে। রবিন জান্নাতের সাথে ভিতরে যায় আর একটা টেবিলে বসে। জান্নাত রবিনকে বলে, দেখেছিস ছোট লোক, এইখানেও সবাই আমাকে কত সম্মান করে। তুই কি করে বুঝবি এসব? জীবনে তো আর এমন রেস্টুরেন্টে ঢুকতে পারোস নাই। হ্যাঁ ম্যাডাম, আমার মতো মানুষ কি করে এমন দামি রেস্টুরেন্টে খেতে পারবে? আমাদের নুন আনতেই পান্তা ফুরিয়ে যায়। ম্যাম, আপনারা কি খাবেন? এখানে সব আইটেমের নাম আছে, আপনি যা খাবেন পছন্দ করে দিন। আমার জন্য একটা পিৎজা আর চিকেন কাবাব, আর ওর জন্য একটা রং চা নিয়ে আসবেন। ভালো কিছু, আবার ওর পেটে হজম হবে না। জান্নাত রবিনকে দেখেই বলল। রবিন বাদে এখানে সবাই অবাক জান্নাতের এমন কথা শুনে। রবিনের অবাক না হওয়ার কারণ তো আপনারা অজানা নয়। জান্নাতের কথা শুনে ম্যানেজার ভাবতেছে, যার টাকাতে হাজার হাজার পরিবারের লোক ফ্রি খাবার খায়, আর তার নাকি এই সব খাবার পেটে হজম হবে না। হ্যাঁ, তার জন্য 5 টাকা দামের রং চা, না এটা মানতে পারছি না। আচ্ছা ম্যাম, দয়া করে আমাদের একটু সময় দিন, আমরা সব এনে পরিবেশন করে দিচ্ছি। উপরের কথাটা বলি ম্যানেজার চলে গেল। আসলে ম্যানেজার নিজেই অর্ডার নিতে এসে। এদিকে রবিনের তো আর এমন অপমান সহ্য হচ্ছে না, আবার কিছু মুখ ফুটে বলতেও পারছে না। ভালোবাসার মানুষ বলে কথা। ম্যাডাম, আমার না এইখানে কিছু খাইতে মন চাইতেছে না, আমার পেটে হজম হবে না। তার চেয়ে বরং আপনি খাবার খান, আমি বাইরে আপনার জন্য অপেক্ষা করি। রবিন অনেক কষ্টের সাথে কথাটা বলে জান্নাতের থেকে কোনো প্রকার রিপ্লাই না নিয়েই বাইরে চলে আসে, কারণ রবিনের আর ওইখানে সবার সামনে অপমান হতে ভালো লাগছিল না। থাকলে হয়তো আরো বেশি অপমানিত হতে হতো। এদিকে রবিন চলে আসার পরে জান্নাত ভাবতেছে, আজকে রবিনের সাথে একটু বেশি করে ফেলাম। হাজার হোক, সে তো আমার স্বামী। বাসায় যত ইচ্ছে অপমান অত্যাচার করি, আপাতত এইখানে অপমান না করলেও পারতাম। ও তো একটা রক্ত মাংসে গড়া মানুষ, আর কত সহ্য করবে? না, আমি এসব কি ভাবছি? আমি ওকে কখনো স্বামী হিসেবে মানতে পারবো না। জান্নাত আর কিছু না ভেবে খাবার খেতে শুরু করে। আর রবিন বাইরে এসে গাড়ির কাছে আসতেই মনে হলো বাড়িতে কথা ভালো হয় না। তাই রবিন ঠিক করে বাড়িতে একটু ফোন দিয়ে কথা বলে মনে জমে থাকা কষ্টগুলো দূর করতেই পারবে। যেভাবে সেই কাজ, পকেট থেকে ফোনটা বের করে কল দিয়েই ফেলে। হ্যালো, আসসালামু আলাইকুম মা, তোমরা সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমরা সবাই ভালো আছি, তা তুই কেমন আছিস? আর আমাদের তো ভুলেই গিয়েছিস, শ্বশুর শাশুড়ি আর সুন্দরী বউ পেয়ে। মা, তুমি যদি এইভাবে বলো তাহলে কেমনে হবে? আমি কি তোমাদের ভুলে থাকতে পারি বলো? এরা অনেক বড় লোক, তাই বড় বড় কারবার আমাকে অনেক সুখেই রাখছে। আর তোমার বৌমা তো অনেক ভালো, আমাকে তার চোখের সামনে থেকে এক মুহূর্তের জন্য দূরে যেতে দেয় না, সব সময় আগলে রাখে। উপরের কথাগুলো বলার সময় রবিনের কান্না চলে আসছিল, কিন্তু আপনারা দেখে হাসবেন বলে কান্না করতে পারেনি। তবে চোখের কোণে পানি চিকচিক করতেছে, যেন এখনই বৃষ্টি হয়ে ঝরে পড়লে মনে জমে থাকা সব কষ্ট দূর হতো। তুই এমন করে কথা বলস কেন বাবা? কিছু কি হয়েছে তোর? দেখছেন, একেই বলে মায়ের মন। মায়েরা এমনই হয়, কোনো কিছু না বললেও ঠিকই বুঝতে পারে যে তার সন্তান ভালো নেই। না মা, আমার কিছু হয়নি, আমি অনেক ভালো আছি। আচ্ছা আম্মু, তোমরা সবাই ভালো থেকো, আমি পরে কথা বলবো নি, কেমন? রবিন কথাটা বলেই ফোনটা কেটে দেয় কেন, আর একটা কথা বললেই রবিনের কান্না চলে আসতো। রবিনের যে কান্না থামতেই চাইছিল না। মায়ের সাথে তো আর মিথ্যা কথা বলা যায় না, তাই ফোন কেটে দিয়ে চোখের কোণে জল মুছে নেয়। ঠিক তখনই জান্নাতের ডাক পড়ে। এই ছোট লোক, চল বাসায় চলে যাবো, অনেক দেরি হয়ে গেছে। আমু যদি শপিং এর কথা বলবি তোর ভালো লাগছিল না বলেই বাসায় চলে আসছি। আমি যাইনি বললে কিন্তু তোর খবর আছে। আচ্ছা ম্যাডাম, চলেন, আপনি যেভাবে বললেন সেরকমই হবে। মনে থাকে যেন। তারপর জান্নাতকে নিয়ে বাসায় চলে আসে। এভাবে চলে গেল অনেকগুলো দিন। দেখতে দেখতে জান্নাতের পরীক্ষা চলে আসে।
একদিন বিকালে জান্নাত শিখাকে ফোন দিয়ে বলে, শিখা, আমি যে এই অঙ্কটা বুঝতে পারছি না, তাহলে কিভাবে করব বল? তোর মতো সমস্যা তো আমারও। এখন আমি আরো ভাবছি তোর থেকে জেনে নেবো, উল্টো তুই বলছিস আমাকে। আচ্ছা, এখন তাহলে কি হবে? আমি বুঝতে পারবো কেমনে? এখন তো স্যারের কাছেও যাওয়া সম্ভব না। চেষ্টা করে দেখ, তুই করতে পারবি। আচ্ছা, দেখছি, যদি পারি তাহলে তোকে বলবো নে। যা। জান্নাত মন খারাপ করে ফোনটা রেখে দিয়ে নিচে চলে গেল। দেখে রবিন মনে মনে বলে, বউ আমার সমস্যায় পড়ছে, একটু ঠিক করে দিয়ে আসি। আদর হলো 10টা না 5টা না, একটা মাত্র আদরের অহংকারের রাগী বউ আমার। তারপর অনেক সহজেই রবিন জান্নাতের গলায় কাটা হয়ে থাকা কঠিন জিনিসটা এক নিমিষে সহজ করে দিল। কারণ এইসব অনেক আগে শেষ করেছে, তাই তো সমস্যা হলো না করতে। জান্নাত, তুমি তো মনে চেনো নাই। না বাবা, কথা না বলে যাই, তাড়াতাড়ি কেটে পড়ি। যদি দেখে তাহলে আমার 12টা বাজাতে আর একটুও সময় লাগবে না। আম্মু, আমাকে একটা তোমার স্পেশাল কফি বানিয়ে দাও তো। কিরে জান্নাত, তোর মন খারাপ কেন? রবিন কিছু বলেছে নাকি? কিন্তু মায়ের কথা জবাবে জান্নাত কিছুই বলল না। তাই সেও আর কথা না বাড়িয়ে কফি আনতে চলে গেল। কিছু সময় পরে কফি এনে এই যে তোর কফি নে। আর কি হয়েছে বল তো, এমন মনমরা হয়ে আছিস কেন? তারপর সবকিছু খুলে বলল। আপনারা তো সবটাই জানেন, তাই আর নতুন করে বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম না। ওহ, এই ব্যাপার। কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুই রুমে গিয়ে চেষ্টা কর, দেখ করতে পারবি। তারপর জান্নাত রুমে চলে আসে আর এসেই তার খাতাটা হাতে নেয় আর অবাক হয়ে যায়। এমনটাই অবাক হয় যার জন্য জোরে চিৎকার করে। জান্নাতের চিৎকার শুনে রবিন দৌড়ে ওয়াশরুম থেকে বের হয় আর বাড়ির সবাই রুমে এসে হাজির হয়। জান্নাত, কি হয়েছে তোর? এমনভাবে চিৎকার করলি কেন? তোর চিৎকার শুনে দৌড়ে আসার কারণে হাঁপিয়ে গেছি। আম্মু, আমি রুমে এসে দেখি আমার খাতায় কে যেন আমি যেইটা করতে পারছিলাম না সেটা অনেক সুন্দরভাবে করে দিচ্ছে, যেমনটা কোনো সাধারণ কেউ করতে পারবে না। তুমি তো জানো আমি কলেজ টপার হয়েও সেটা করতে পারিনি। এই বিষয়ের জন্য কেউ এত জোরে চিল্লানি দেয়? তোর তো অঙ্কটা করে দেওয়ার কারণে ভালো হয়েছে, না পারা কাজটাও হয়ে গেছে। তুমি এইভাবে কেন বলতেছ? একটু ভেবে দেখো, আমার ল্যাপটপটাও এমন করে ঠিক করে দিল, আবার এটাও করে দিল। এটা কি সামান্য ব্যাপার বলো, নাকি জিন ভূতে করে দিয়েছে? এইটা তো ভেবে দেখিনি। তোর রুমে তো রবিন ছাড়া কেউ ছিল না, তাহলে সেই করে দিছে নাকি? রবিন শাশুড়ি মায়ের কথা শুনে মনে মনে বলে, আল্লাহ, শাশুমা বলে কি এটা? তার কথা শুনে আমার তো কলিজা শুকিয়ে যাওয়ার মতো উপক্রম। না মা, এটা হবে না। কারণ ওর মতো খ্যাত কি করে পারবে, যে কিনা কোনোদিন পড়ালেখার জন্য স্কুলের দরজায়ও যায়নি। সেটাও তো ঠিক কথা, রবিন তো আর লেখাপড়া করেনি। আচ্ছা রবিন, তুমি কি এটা করে দিয়েছো নাকি? আম্মা, কি যে বলেন না, আমরা তো একটা মূর্খ, সব কিভাবে করবে? এটা কি আপনাদের বিশ্বাস হয় আমি করছি? ধ্যাত, আমি কিছুই ভাবতে পারছি না। জান্নাত, আমি নিচে গেলাম, আর চিল্লাস না। এভাবে অনেক কথা বলার পর মন খারাপ করেই সবাই রুম থেকে চলে যায়, রবিন আর জান্নাত বাদে। আচ্ছা ম্যাডাম, এমন করে চিল্লানোর কোনো দরকার ছিল বলেন? সবাই কি মনে করলো? তুই চুপ থাক। আর আজকে আমি অনেক খুশি, কেননা আমার না পারা কাজটা কমপ্লিট করে দিচ্ছে। তাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ম্যাডাম, আপনি কাকে যেন ভালোবাসেন সেটা কি আমাকে একটু সত্যি করে বলবেন? কেন এই কথা কেন জিজ্ঞেস করছিস তুই? তোর তো সাহস কম না আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলোস। না মানে, আপনি আমাকে মানতে পারতেছেন না, আমি আপনার বিয়ে করার স্বামী হওয়া সত্ত্বেও আমার অধিকার দিচ্ছেন না। এটা 3টা কারণ আছে। 1, আমার টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই বলে। 2, আমি দেখতে একটু সুন্দর হলেও খ্যাত মানে গরিব ঘরে জন্ম বলে। 3, আমি শিক্ষিত না বলে। আপনি অন্য কাউকে ভালোবাসেন। আপনি কোন দিকটা আমাকে দূরে রাখার জন্য মনে করেন, একটু প্লিজ বলবেন? শোন, আমি কাউকে ভালোবাসি না। সেই দিন তোকে মিথ্যে বলেছিলাম যে কাউকে ভালোবাসি। আমার যে স্বপ্ন ছিল সেটা তুই গলা টিপে হত্যা করেছিস।
হ্যাঁ হ্যাঁ, আমি তোকে মেনে নিতে পারতাছি না। তার কারণ তুই গরিব খ্যাত, তোর কোনো সামর্থ্য নেই আমাকে হাবি জাতের মাঝে সুখী রাখার। তোকে নিয়ে আমি কখনো সমাজে চলতে পারবো না, আমার বন্ধু বান্ধবীর কাছে তোকে নিয়ে যেতে পারবো না, সবাই ছি ছি করবে। আচ্ছা, টাকা পয়সা কি মানুষকে সুখ এনে দিতে পারে বলেন? হ্যাঁ, এই পৃথিবীতে বাঁচতে হলে টাকার আগে প্রয়োজন, শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না। কারণ কথায় আছে না, টাকায় শেখ মুজিবুরের ছাপটাই দুনিয়ায় বাপ। এটাই একদম সত্যি কথা। তারপর রবিন আর কোনো কথা না বলে বাইরে চলে আসে, কেননা জান্নাতের সাথে কথা বলে ওর মনে রাগ ছাড়া কিছুই তৈরি হবে না। কারণ জান্নাতের মনে অর্থ আভিজাত্যের নেশা ঢুকে গেছে। একই রবিনের মনের মতো বউ করে পেতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে আর অনেক খাটতে হবে। এইভাবে চলে গেল আরো কিছুদিন। জান্নাতের পরীক্ষাও শেষ। এখন জান্নাত রবিনকে আরো দেখতে পারে না। আগে তাও ভাবতাম জান্নাতকে একটু কষ্ট করে হলেও নিজের মতো করে গড়ে নিতে পারবো, বাট সেটা আর মনে হয় হবে না। এখন শুধু জান্নাত আমাকে ছোট করার জন্য কারণ খোঁজে, কথায় কথায় অপমান করে আর আমার গালে থাপ্পড় মারে। চলেন একদিন কলেজে ঘটে যাওয়া কথাটা শুনে আসি। আমি দেখি জান্নাত একটা ছেলের সাথে খুব ক্লোজ হয়ে বসে আছে। এটা দেখে আমার রক্ত গরম হয়ে মাথায় উঠে যায়। আমি সোজা কোনো দিকে না তাকিয়ে কোনো কথা না বলে ওই ছেলেকে কলার ধরে লাগাই দিলাম কয়েকটা। আর আমি আমার বউয়ের সম্মান রক্ষার জন্য যে পুরস্কার পেলাম সেটা আমার চাওয়ার বাইরে ছিল। চলেন তাহলে পুরস্কারটা আপনাদের সাথে শেয়ার করি। রবিনের ছেলেকে মারা মাত্রই জান্নাত রবিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় আর বলতে থাকে, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর গায়ে হাত দিস? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো, তোকে আমি মুক্তি দিয়ে দিব। আমাকে আরো মারতে থাকে। মায়ের কারণে আমার শরীরের রক্ত বর্ণ রূপ নিয়েছে। আর আমি নিচের দিকে তাকিয়ে সব সহ্য করতেছি শুধুমাত্র ভালোবাসি বলে। আমাকে অনেক কষ্টে ওর বান্ধবীরা জান্নাতের হাত থেকে বাঁচিয়ে বাসায় পাঠিয়ে দিল। রবিন ব্যথার কারণে হাঁটা তো দূরে থাকুক, কথা পর্যন্ত বলতে পারছে না। রবিনের ঠোঁট কেটে রক্ত টপ টপ করে পড়তেছে, তাও আস্তে আস্তে বাসা চলে আসে। রবিন গেট দিয়ে ভেতরে ঢুকতেই, এই রবিন, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? আর তুমি একা? জান্নাত কোথায়? শাশুড়ির কথা জবে রবিন কিছুই বলতে পারছে না, তাও কষ্ট করে বলে, আম্মু, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে কলেজ থেকে আসার সময়। রবিনের কথা শুনে সবাই আর কিছু না বলে রবিনকে ধরে রুমে নিয়ে যায় আর ডাক্তারকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলে। জান্নাতের বাবাকে ফোন দেয়। হ্যালো, জান্নাতের আপু, তুমি কোথায়? তাড়াতাড়ি তুমি বাসায় চলে আসো। রবিন অনেক অসুস্থ, আর তোমার মেয়েকে ফোন দিয়ে বাসায় আসতে বলো। জান্নাতের বার কথা শুনে জান্নাতের আব্বু জান্নাতকে ফোন দিয়ে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। সে নিজেও বাসায় চলে আসে। এই রবিন, তোমার এই অবস্থা কি করে হলো? অ্যাক্সিডেন্ট হলে তো এমন অবস্থা হবে না। মনে হচ্ছে কেউ আচ্ছা মতো মেরেছে। আব্বা, এমন করেন না, আমি ঠিক আছি। সামান্য চোট পেয়েছি মাত্র। দেখেন আমি ঠিক আছি, হাত ওঠাতে গিয়েও পারলাম না। দেখেছিস, হাতটাও ঠিক মতো নাড়াতে পারছি না, আর বলছিস তুই ভালো আছিস? তারপর রবিন আর কোনো কথা না বলে শুয়ে থাকে। একটু পরে ডাক্তার এলো, পিছে পিছে জানাতে এলো। ডাক্তার রবিনকে দেখে কিছু হয়নি, একটু ব্যথা আছে বলে ঔষধ দেয়, আর রাতে জ্বর আসতে পারে তাই জন্য মাথায় একটু পানি দেয় বলেই চলে গেল। তার কিছুক্ষণ পরে জান্নাত বাদে সবাই নিচে গেল। জান্নাত কোনো কথা না বলে ওয়াশরুমে চলে যায়। তাকে দেখে মনে হচ্ছে তার রবিনের প্রতি অনেক রাগ। আমি কি এতই অবহেলার পাত্র যার কারণে সে আমাকে মেরে দিতে পারতেছে না? আমি তো চাইনি কখনো এমনটা আমার সাথে ঘটুক। কেন আমার সাথে সবে এমন হয়? কেন আল্লাহ, কেন? তারপরে জান্নাত ওয়াশরুম থেকে সোজা রবিনের কাছে চলে আসে আর রাগে গজগজ করতে করতে বলে, জানিস, আজকে একমাত্র তোর কারণে আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেছে, আর কতটা অপমান করেছে জানিস? ম্যাডাম, যে মানুষটা আপনার নামে বন্ধু এই আছে না, এই নাই, তার জন্য আপনি এত কষ্ট পাচ্ছেন, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আর আমি আপনার বিয়ে করার স্বামী, আমার জন্য কি একটু কষ্ট হয় না আপনার? আপনি একদিন ঠিকই বুঝতে পারবেন, দূরের লোভনীয় মানুষদের কাছে পাওয়ার আশায় কাছের মানুষটাই হারাবেন। দেখতে দেখতে রাত হয়ে আসে। জান্নাত রবিনের দিকে একটু খেয়াল রাখেনি। রাতে রবিন জান্নাতের বিছানায় শুয়ে আছে বলে, এই, তুই আমার বিছানায় শুলে আমি কোথায় ঘুমাবো? না, তুই অসুস্থ আজকে,
এখানেই ঘুমিয়ে পড়। এই কোল বালিশের এই পারে আসবি না, বলে দিলাম। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, শুইতে দিলেন, এটাই বড় পাওয়া। মধ্যরাতে প্রচণ্ড জ্বর আসার কারণে রবিন শব্দ করে গঙ্গাচ্ছে, যেটা দেখে জান্নাত ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। এই, তুই এরকম করছিস কেন? এই রে, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। এখন আমি কি করব? যতই অবহেলা করি না কেন, সে তো আমার স্বামী। তাকে মেনে না নিলেও তার অসুস্থতার সময় সেবা করা আমার দায়িত্ব। কিন্তু আমি করুমটা কি? আমি তো কিছুই জানি না। আমুকে ডাকি। না থাক, তারা কষ্ট পাবে। আমি বরং ওর মাথায় পানি দিয়ে জলপটি করি। যেইভাবে সেই কাজ। তারপর জান্নাত অনেক সময় রবিনের মাথায় পানি ঢেলে মাথায় জলপটি দিতে থাকে। এই রবিনের মাথায় জলপটি দিতে দিতে কখন যে রবিনের বুকের ওপরে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। জান্নাতের সেবার কারণেই রাতে জ্বর চলে রবিনের শরীর থেকে। তাই একটু সুস্থ বোধ করার কারণে ঘুমটা ভাঙার পরেই চোখ খুলে রবিন তো অবাক, কেননা স্বয়ং জান্নাত ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। এত সুন্দর লাগছে তাকে বলে বোঝাতে পারবো না। ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। রবিনের মনে যেন একটু কষ্ট নেই, খুশির জন্য মনে হচ্ছে এই পৃথিবীর বুক থেকে 7 আসমানে চলে এসেছে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। কিন্তু কথায় আছে না, অভাগার কপালে কাঠকলা পুড়িয়ে এক ফোঁটা সুখ আসলেও সেটা বেশিক্ষণ থাকে না। আমার ক্ষেত্রেও সেটাই হলো। কারণ জান্নাত ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পায় আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। সেটা দেখে তো তার মাথা আরো গরম হয়ে যায়। কেননা জান্নাত মনে করেছে আমি ওকে ইচ্ছাকৃতভাবেই জড়িয়ে নিয়েছি। ভেবেই বলতে শুরু করে, ভেবেছিলাম তুই অসুস্থ আর তোর সেবা করাটা আমার নৈতিক দায়িত্ব। কিন্তু আমি তো কখনো ভেবে দেখিই নাই কয়লা ধুলেই ময়লা যায় না। আসলেই তোর চরিত্রে কোনো ঠিক নেই। আমি ঘুমিয়ে থাকার সুযোগটাই তুই কাজে লাগিয়ে নিলি। ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। কথাগুলো বলিয়ে জান্নাত রবিনের গালে কষে একটা থাপ্পড় মারতে নিয়েও হাত ফিরিয়ে নেয়। কেননা রবিনের শরীর এমনিতেই অনেক দুর্বল, তারপরে যদি মারে তাহলে বুঝতেই পারছেন। তোর আসলেই কোনো যোগ্যতা নেই আমার স্বামী হওয়ার, যেটা তুই আজকে প্রমাণ করে দিলি। কোনো চরিত্রহীন লম্পট আমার স্বামী হতে পারে না। সরে যা আমার চোখের সামনে থেকে, তোকে আমি দেখতে চাই না। এই রবিনা সেখানে না থেকে নিচে চলে আসে আর সোফায় বসে একা একাই ভাবতে থাকে। কি দোষ ছিল আমার? নিজের বিয়ে করা বউকে কিস করেছি, এটাই কি আমার অপরাধ? সে নিজেই আমার বুকে ঘুমিয়েছিল আর বলতেছে আমি নাকি তার সর্বনাশ করছি। সি, জান্নাত, নিজের স্বামীকে নিয়ে এমনটা বলতে তোমার বিবেকে বেঁধে আসলো না? শুভ সকাল। এত সকালেই উঠতে গেছো কেন? তোমার শরীরটা অনেক দুর্বল, তাই রেস্ট নেওয়ার প্রয়োজন তোমার। শুভ সকাল। না বাবা, আমি এখন পুরোপুরি সুস্থ। তোমার মিষ্টি আদরের মেয়ের সেবার কারণে অসুস্থ থাকতেই পারলাম না। রবিন, শোনো একটা কথা বলি। তুই যতই আমাদের কাছে মিথ্যে বলে সান্ত্বনা দিস না কেন, তোর চোখের পানিগুলো ঠিক সত্যিটা বলে দেয়। আমরা জানি জান্নাতের সাথে তোর বিয়েটা দিয়ে তোর জীবনটা নরক তুল্য বানিয়ে ফেলেছি। আমাদের তুই মাফ করে দিস, তোর জীবনটা নষ্ট করে ফেলেছি। আমরা যদি এমনটা না করতাম তাহলে তোর এত কষ্ট করতে হতো না। আদরের মেয়ে তো, তাই কিছু বলতেও পারি না। আর কালকে যে তুই অ্যাক্সিডেন্টের নাটক করছিলি সেটাও আমরা জেনে গেছি। জান্নাত তোর এই অবস্থা করেছিল মেরে। রবিন শ্বশুরের কথা শুনে যেন আসমান থেকে পড়ল, কেননা এত কাউকে বলেনি। তাহলে রবিনের শ্বশুর কিভাবে কথাটা জানতে পারলো? বাবা, তোমাদের কোনো দোষ নেই। আসলে সবকিছু হচ্ছে আমার এই 3 ইঞ্চি কপালের দোষ। শুধু শুধু তোমরা নিজের কথা বলে কষ্ট পাচ্ছ। একদিন দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর কোনো কিছু না বলে সোজা নাস্তা করে আমি বাড়ির বাইরে আসি। মনে মনে ভাবলাম আজকে একটু কোথা থেকে ঘুরে আসি, মানে অফিস থেকে। যেই ভাবা সেই কাজ, একটা রিক্সা নিয়ে সোজা অফিসের সামনে এসে নামলাম। যে না গেট দিয়ে ভেতরে ঢুকতে যাবো, অমনি দারোয়ান বেটা আমার সামনে লাঠি ধরে বলে, এই যে মিস্টার, আপনি এমন হন হন করে কোথায় যান? এখানে এমন ক্ষেত মার্কা কাউকে ঢুকতে দেওয়া হয় না। দেখুন, আমি একটু এই অফিসের ম্যানেজারের সাথে দেখা করতে চাই। আপনি আমাকে ভেতরে ঢুকতে না দিলে তাকে একটু ডেকে দেন প্লিজ। দারোয়ানকে একটু অনুরোধ করে বললাম। আচ্ছা, আমি দেখতাছি, আপনি এইখানেই থাকেন। তারপর দারোয়ান চলে গেল আর রবিন গেটেই দাঁড়িয়ে রইল। কিছু সময় পরে দারোয়ান মানিক সাহেবকে সাথে নিয়ে গেটে আসলো।
স্যার কেমন আছেন, আর হঠাৎ কি মনে করে আসলেন? এইখানে থাকা সবাই তো অবাক, কেননা রবিনের মতো একটা খ্যাত ছেলেকে ম্যানেজার স্যার বলছে। তাহলে অবাক তো হবেরই কথা, তাই না? তারপর রবিন ম্যানেজারকে সবকিছু খুলে বলে। রবিন পরে ম্যানেজারের সাথে পুরো অফিস ঘুরে দেখে, কিছু কাজ করে অফিস থেকে বের হয়ে আসে, আর একটা মিটিং করে বাসায় আসার জন্য রওনা হয়। কিন্তু রবিনের খুব ক্ষুধা পেয়েছে বলেই রেস্টুরেন্টে ঢোকে। রবিন ওর মতো পছন্দের খাবার অর্ডার করে খেতে থাকে, আর এইদিকে শিখা জান্নাতকে বলছে, আচ্ছা জান্নাত, রবিন ভাই কোন দিক দিয়ে কম বলতো, যার জন্য তুই ভাইয়াকে মানতে পারছিস না আর সবার সামনে অপমান করিস সবসময়? আসলে সেদিন জান্নাতের বান্ধবীরা সহ সবাই জেনে গেছে রবিন জান্নাতের স্বামী। তোরা যদি ওর কথা বলস তো আমার সাথে আর কথা বলবি না। তোর যদি এতই ওকে পছন্দ, তাহলে তুই ওকে বিয়ে করে নে, আমি বেঁচে যাই। শোন বান্ধবী, আমাদের এত বড় ভাগ্য নেই যে রবিন ভাইয়ের মতো এত সুন্দর মনের মানুষকে জীবন সাথী করে পাবো। তুই হীরার মূল্য বুঝতে পারছিস না, স্বর্ণ খোঁজার ধান্দায়। একদিন ঠিকই কান্না করবি এই খ্যাত ছেলেটার জন্য, কিন্তু সেদিন তোর কোনো কান্নাই কাজে আসবে না। তোদের থেকে আমার জ্ঞান নেওয়া লাগবে না। আমার ক্ষুধা লেগেছে, তার জন্য এমনিতেই মাথা ঘুরছে। এখন যদি আমার সাথে যেতে চাস তো চল রেস্টুরেন্টে। তারপর সবাই কোনো কিছু না বলে রেস্টুরেন্টে চলে আসে, কারণ সবাই জানে একে বোঝাতে হলে এক জনম চলে যাবে, তাও বুঝবে না। এই ওয়েটার, আমাদের জন্য এই খাবারগুলো নিয়ে আসো। ম্যানেজার যেহেতু সেই দিন জান্নাতকে রবিনের সাথে আগেই দেখেছে, তাই আজকেও সে নিজেই অর্ডার নিতে চলে আসে। আচ্ছা ম্যাডাম, আপনারা আমাদের জাস্ট একটু সময় দিন, সব কিছু রেডি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, খাবার যখন খেতে আসছি একটু সময় তো দিতেই হবে। এদিকে রবিন জান্নাতের বয়স শুনে আর চোখে তাকিয়ে শিওর হয়ে নেয় ওটা আসলেই জান্নাত। এখন যদি রবিনকে এখানে দেখে তাহলে কাম শেষ। এদিকে জান্নাতের বান্ধবী তিশা রবিনকে দেখে বলে, এই জান্নাত, দেখ দেখ, ওইটা রবিন ভাইয়া না? কত সুন্দর পোশাক পরেছে, ওয়াও কি সুন্দর লাগছে। আরে বাহ, দেখে তো মনে হচ্ছে একদম রবিন ভাইয়া, কিন্তু এখানে তো খুব সুন্দর আর স্মার্ট লাগছে। জান্নাতের বড় এমন কি করে হবে? আসলে রবিন অফিস থেকে সোজা একটা মিটিংয়ে গেছিল, সেই পোশাকটাই পরে আছে, পরিবর্তন করা হয়নি। তোরা আসলেই রবিন রবিন করে পাগল হয়ে গেছিস। যার এই রেস্টুরেন্টে গেট পাহারা দেওয়ার যোগ্যতা নেই, সে নাকি আসবে এখানে খাবার খেতে। চল চুপচাপ খাবার খা। তারপরে সবাই জান্নাতের কথা ঠিক বলে বেড়ে নেয়, আর খাবার খেয়ে সবাই চলে যায়। রবিন রাস্তা দিয়ে আসতেছে, ঠিক তখনই দেখতে পায় কিছু বকাটে জান্নাত আর জান্নাতের বান্ধবীদের বিরক্ত করতেছে। এই কাহিনী দেখে তো রবিনের মাথায় রক্ত উঠে গেল, কিন্তু কলেজের ঘটনা মনে পড়তেই রবিনের গরম হওয়া রক্ত ঠান্ডা পানি হয়ে যায়। তার জন্য রবিন ওদের থেকে একটু আড়ালি দাঁড়িয়ে দেখতে থাকে। আসলে জান্নাত রেস্টুরেন্ট থেকে বান্ধবীদের সাথে একটু হেঁটে হেঁটে আসছিল বলেই এমন বিপদে পড়ে। মামা আজকে অনেক মজা করতে পারবো, দেখছিস কি হট মাল, ইস মন চাই এক্ষুনি খেয়ে ফেলি। জান্নাতকে উদ্দেশ্য করেই বলে উপরে কথাটা, যেটা শুনে রবিনের তো মাথা গরম হচ্ছেই, সাথে হাতও চুলকাইতেছে। এই, তোদের ঘরে কি মা বোন নেই? মেয়েদের সাথে কেমন ব্যবহার করতে হয় শিখিসনি? জান্নাত বকাটেদের কথা শুনে রাগে একটার গালে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে উপরে কথাটা বলে। মাগি ছাড়, তোর এত বড় সাহস আমার গালে থাপ্পড় দিস, দাঁড়া তোর শরীরে গরম তেজ ঠান্ডা করতেছি। তারপরে বকাটে জান্নাতের জামার কিছু অংশ ছিঁড়ে ফেলা মাত্রই রবিন সেখানে হাজির, কেননা যদি রাগের জন্য বউ তার অন্যর ভোগের বস্ত্র হয়, তাহলে কষ্টটা রবিনেরই হবে। এই রবিনকে দেখে জান্নাত সহ সবাই তো মনে হচ্ছে নতুন করে জীবন ফিরে পেল। এই যে ভাইয়ারা, মেয়েদের সাথে এমন ব্যবহার কেন করতেছেন? ঘরে কি মা বোন নেই নাকি? আমি আমার পরনের নর্মাল শার্টটা খুলে জান্নাতকে দিলাম, ইচ্ছা না থাকা সত্ত্বেও পরে নিল, কি যেন মনে করে। ঘরে মা বোন তো ঠিক আছে রে ভাই, কিন্তু বউ তো নাই। ভাইরে ভাই, তুই ঠিক সময় এসছিস, এত কথা না বলে তুই যদি চাস তো এই মালটাকে আগে তুই কাজ কর, তাও বাধা দিস না, তাহলে তোকে এখানেই পুঁতে রেখে দিব। বকাটেদের এমন কথা শুনে রবিনের রক্ত সেই আগের লেভেলে চলে আসে, আর সব কয়টাকেই উড়াধুরা ধোলাই দিতে শুরু করে। জান্নাত তো অবাক রবিনকে মারামারি করতে দেখে। সব কয়টা মায়ের খাওয়ার পরে রবিনের পা ধরে বলে,
আচ্ছা মাফ করতে পারি, কিন্তু এদের সবাইকে বল যে আপু আমাদের মাফ করে দেন। আমরা আর জীবনের কোনো মেয়ের সাথেও বাজে কথা আর বাজে ব্যবহার করব না। তারপর রবিনের কথা মতো বকাটেরা সবার থেকে মাপ চেয়ে নেয়, ভালো করে কিছু চড় থাপড় দিয়েই বিদায় করে। রবিন গাড়ি নিয়ে সবাইকে সবার বাসায় রেখে জান্নাতকে নিয়ে বাসায় চলে আসে। জান্নাতের আম্মু জান্নাতকে এমন অবস্থা দেখে বলে, জান্নাত তোর কি হয়েছে? এমন অবস্থা কেন তোর? মায়ের কথা জবাবে জান্নাত কোনো কথা বলছে না, শুধু রবিনের দিকে তাকিয়ে আছে অসহায় দৃষ্টিতে। তাই রবিন জান্নাতের মনের অবস্থা বুঝতে পেরে বলে, আম্মু জানাদের কিছু হয়নি, আজকে একটা ছোট দুর্ঘটনা ঘটে যার কারণে জামাটা একটু ছিঁড়ে গেছে, তাই আমি আমার শার্টটা পরে দিয়েছি। তারপরে সবাই রবিনের কথায় সহজেই বুঝে যায় তেমন কিছু হয়নি, তাই আর কিছুই বলে না। আর জান্নাতও খুশি মনে রুমে চলে আসে। একটু পরে রবিন রুমে আসতে নিলেই যা দেখে তা দেখে ওর চোখ চড়ক গাছ। তাহলে চল, কি দেখলো শুনে আছি। কি ব্যাপার, আপনারা এমনভাবে তাকিয়ে আছেন কেন আমার রুমের দিকে? নিশ্চয়ই আমি রুমে কি দেখে অবাক হয়েছি সেটা জানার বা দেখার জন্য আপনারা এমন করে রুমের দিকে তাকিয়ে আছেন, তাই না? থাক, আপনাদের আর তাকিয়ে থাকতে হবে না, আমি বরং কি দেখে অবাক হয়েছি সেটাই বলে দিচ্ছি, না হলে আবার আপনাদের চোখ ব্যথা করবে। তখন আবার বলবেন লেখক সাহেব টাকা দিন, ওষুধ কিনতে হবে। আমি আবার টাকা দিতে পারবো না, কিপটা আছি। আমি যখনই নিচে থেকে রুমের দরজা অতিক্রম করি তখন আমার চোখটা ছানা বড়া হয়ে যায়, কেননা জান্নাত তখন মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে, তাও আবার শরীরের সাথে টাওয়াল ছাড়া, কিছুই নেই। ইস, মাম্মা বউকে কি সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না। আমাকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে জান্নাত বলে, এই এই, তুই এইভাবে রুমে ঢুকছিস, নক করে আসিস নাই কেন? আর এভাবে তাকিয়ে আছিস কেন? আচ্ছা আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও আপনি খুঁজে খুঁজে আমার দোষটাই বের করলেন, কিন্তু নিজে যে দোষ করছেন সেটা তো ভাবলেন না একবার জন্য। এই, তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলস? আর কি দোষ আমার বল? রুমে এইভাবে থাকলে যে দরজা বন্ধ করে রাখতে হয় সেটা বুঝি আপনি জানেন না? আর দেখেছি সমস্যা কি, আমি তো আপনার স্বামী, সম্মানহানি তো আর হয় নাই। স্বামী? তুই আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতা রাখোস না, আর কোনো দিন হতেও পারবি না। আজকে আমার সম্মান বাঁচিয়েছিস বলে মাফ করলাম, এখন রুম থেকে বের হ, আমি কাপড় চেঞ্জ করব। তারপরে আর রবিন কোনো কথা বলে নাই। কি লাভ এই মাইয়ার লগে ঝামেলা করে, এই তো কিছুই বুঝবে না। তাই রবিন নিচে এসে ওর শাশুড়িকে বলে, আম্মু আম্মু আমাকে কিছু খেতে দাও, ক্ষুধা লেগেছে। যা খেয়েছিলাম তা তো তখনই শেষ হয়ে গেছে। রবিন রুম থেকে নিচে এসে জান্নাতের বাবার পাশে বসতে বসতে ওর শাশুড়িকে বলে, রবিন এখন তাদের সাথে অনেকটা ফ্রি, রবিনকে অনেক ভালোবাসে, বলতে পারেন জান্নাতের থেকেও বেশি। বাবা তুই একটু বস, আমি এক্ষুনি সব রেডি করে দিতেছি। রবিন, আমি একটা খুব বড় ডিল পেতে চাচ্ছি। যদি আমরা ভালো কিছু তাদের দেখাতে পারি তাহলে ওই ডিলটা আমরাই পাবো। তাকে বলে কি লাভ? তুমি তো আবার এসব বোঝো না। থাক। তাই নাকি বাবা? ডিলটা পেলে তো তাহলে ভালোই হয়, যেহেতু অনেক বড় প্রজেক্ট, তাই আমাদের উচিত সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা, পাইলে পেতেও পারেন। বাবা, দোয়া করিও এই প্রজেক্টটা যেন আমরাই পাই। প্রজেক্টটা পেলে অনেক লাভ হবে। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে। এইভাবে রাগ অভিমানের মধ্যেই কেটে গেল আরো কিছুদিন। এখন জান্নাত একটু একটু করে রবিনের সাথে ভালো ব্যবহার করে, এমনকি তুমি করে সুন্দর সুন্দর কথাও বলে। কি যে ভালো লাগে রবিনের সেটা বোঝানো বড় দায়। রবিন কোনোভাবেই বুঝতে পারে না এটা কিসের ইঙ্গিত, সুখের না দুঃখের। আপনারা বুঝলে বললেন রবিনকে। আচ্ছা রবিন, তোমাকে একটা কথা বলি, আমাকে আর ম্যাডাম বলে ডাকবে না, নাম ধরে ডাকবে, কিন্তু সাবধান, কাছে আসার চেষ্টাও করবে না, তাহলে খবর আছে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে, কাছে যাওয়ার কি দরকার, নাম ধরে ডাকার পারমিশন পাইছি, এটাই অনেক, বাকিটুকুও পেয়ে যাব ধীরে ধীরে। আচ্ছা ম্যাডাম, মানে থুকু জান্নাত। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, তুমি কি একটুও পড়াশোনা করো নাই? আমি পড়ালেখা করলে কাজ করতাম কখন? জানোই তো আমরা কত গরিব। একটু মন খারাপ করে বললাম, তাকে দেখলাম জান্নাতেরও একটু মন খারাপ। আচ্ছা, আজকে থেকে আমি তোমাকে শেখাবো পড়াশোনা। আগে তুমি নাম ঠিকানা লিখতে শিখবা, ইংরেজি আর বাংলাতে, না হলে সবাই বলবে জান্নাতের বর একটা নিরক্ষর। আচ্ছা তুমি আমাকে তোমার মতো করে শেখাইও,
তুমি শেখালে আমি এমনিই সব শিখতে পারবো। তারপর ওদের মাঝে আর অনেক কথা হলো। এখন কিন্তু একটু হলেও মনটা ভালোই থাকে, সাথে গালটাও। কেননা এখন তো আর গালের উপর দিয়ে ঝড় বয়ে যায় না রবিনের। কাজের বেরিয়ে এসে ডাকে, আপামনি আর নেড়ে দুলা ভাইয়ের হাতে লই নিশ্চয় আইতে কইল খালামণি। উপরে কথাটা বলেই চলে গেল রহিমা। তাই আর রুমে দেরি না করে রবিন আর জান্নাত নিতে আসে। দুজনকে একসঙ্গে সিঁড়ি দিয়ে নামতে দেখে, দেখেছো জান্নাতের মা, আজকে ওদের দুজনকে কত সুন্দর লাগতেছে। মনে হচ্ছে এরা একে অপরকে ছাড়া বেমানান। ঠিকই বলছে। আসলেই খুব মানিয়েছে ওদের দুজনকে। রবিন শিক্ষিত না হলে কি হবে, কিন্তু ওর মনটা আমাদের এই শিক্ষিত মানুষের মনের থেকে অনেক ভালো। সেইটা তুমি একদম ঠিক বলেছ। রবিন ছেলে হিসেবে অনেক ভালো। কি কথা হচ্ছে আমাদের নিয়ে শুনি? আমাদের রেখে একা কথা বলবে, এটা কি হয় নাকি? আমাদেরকে একটু শোনাও দেখি, তোমাদের কথা তিতা নাকি মিঠা। তারপর অনেক কথা বলার পরে আবার ডিনার করে রবিন রুমে আসে। রবিন রুমে এসে ভাবতেছে, এখন নিজেকে সুখী মানুষ মনে হয়, কিন্তু জানা যদি আর একটু আপন করে নিত তাহলে পুরোপুরি সুখী মনে হতো। কি ব্যাপার মিস্টার খ্যাত, কি এমন মনোযোগ দিয়ে ভাবছেন শুনি? রবিনের সামনে এসে হাতে তুড়ি মেরে বলল জান্নাত। রবিন তুড়ির শব্দে বাস্তবে ফিরে আসে আর জান্নাতকে বলে, না মানে তেমন কিছু না, আগের কথাগুলো একটু ভাবতেছিলাম, এই আর কি। আগে সব কিছুর জন্য আমি সরি। আসলে আমি হামেশাই সবার কাছে বলে এসেছি আমার বর হবে অনেক ধনী শিক্ষিত আর অনেক স্টাইলিশ, কিন্তু আমার ভাগ্যে তো তুমি জুটেছো, তাই মানতে পারছি না। মনটাই খারাপ হয়ে গেল জান্নাতের হাসি মাখা মুখটা মলিন করে ফেলার জন্য। আসলে তোমার তো কোনো দোষ নেই, আল্লাহ যাকে যার কপালে লিখে কনফার্ম করেছে সে তার কপালে জুটবেই, যেমনই হোক। মন খারাপ করিও না, ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। আমি সবাই শুতে শুতে বললাম কথাটা। আচ্ছা ঠিক আছে, আর তুমি ঘুমিয়ে পড়ো। দেখছেন কত সুন্দর করে বউয়ের মতো ব্যবহার করে, তাও আমাকে কাছে টেনে নিচ্ছে না। যতটা কষ্ট হোক না কেন, সে অনুমতি না দেওয়া পর্যন্ত তাকে ছুঁয়েও দেখবো না। তারপর রবিন ও জান্নাত আর কোনো কথা না বলে দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙে ফজরের আজানের শব্দে। রবিন ঘুম থেকে উঠে জান্নাতকে ডেকে নামাজ পড়তে বলে। রবিন মসজিদে গিয়ে নামাজ পড়ে এসে আবারও ঘুমিয়ে পড়তে যাবে, অমনি 1 কেজি রাগার সাথে ঝাড়ি নিয়ে জান্নাত বলে, এই, তোমাকে না বললাম পড়াশোনা শিখতে হবে? তাহলে নামাজ পড়ে এখন ঘুমিয়ে পড়তেছো কেন? এখনই পড়তে বসো, চলো। এই কথা তো আমার তো একটুও মনে ছিল না যে আমাকে তুমি পড়ালেখা শেখাবে। আচ্ছা চলো পড়া শুরু করি। তারপর খাতা আর কলম নিয়ে জান্নাত রবিনকে দেখিয়ে দিতেছে কি করে লিখতে হয় আর কোনটা কোন অক্ষর। কিন্তু রবিন তো সেই দিকে কোনো খেয়ালই নেই। রবিনের ভাবনা জুড়ে তো শুধু জান্নাত। রবিন জান্নাতের দিকে চেয়ে আছে, যেটা দেখে জান্নাত বলে, আমার মুখে কি বইয়ের পড়া লেখা আছে নাকি? খাতা দিকে তাকাও, কি লিখছি বলতে না পারলে খবর আছে কিন্তু। আমি জান্নাতের থেকে কলম নিয়ে তার দিকে তাকিয়ে আছি আর লিখতেছি, কিন্তু লেখার দিকে আমার কোনো খেয়াল নেই। আমার লেখা দেখে যেন তো অবাক, আমি তার দিকে তাকিয়ে খাতা না দেখে কি করে লিখতেছি। একবার দেখেই কি করে লিখছো? আর হাতের লেখা তো এত সুন্দর, প্রথম প্রথম কখনোই হবে না। জান্নাতের কথা আমার হুঁশ আসলো না, মানে আসলে আমি তোমার দিকে তাকিয়ে থাকলেও কিভাবে লিখছি সেটা দেখেই শিখেছি। আমার সাজানো কথাগুলো এক নিমেষেই বিশ্বাস করে নিল। তারপর আর কোনো কথা না বলে আমাকে অনেক কিছুই শেখালো। পরে সকালে নাস্তা করার জন্য গেলাম। নাস্তা করে বাইরে দাঁড়িয়ে আছি, কারণ জান্নাত কলেজে যাবে, তাই আমি অপেক্ষা করতেছিলাম। অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ হলো। মহারানী এসে গেছে, আমি তো ওর দিকে তাকিয়েই আছি। অসম্ভব সুন্দরী লাগছে ওকে। আজকে প্রথম তাকে ইউরোপে দেখলাম। নীল থ্রি পিস, নীল চুড়ি, 2 চোখে কাজল দেওয়ার কারণে সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে। আমার ঘোর কাটে জান্নাতের ডাকে, এই যে মিস্টার, এমন করে কি দেখো? মুখে মশা ঢুকে যাবে। আমি তো পড়ি দেখি, তার দিকে তাকিয়েই বললাম, কি বলছো এইসব? এখন পড়ি আসবে কোথা থেকে? পাগল হওয়ার আগে চলো কলেজে। তারপর কলেজে চলে আসলাম। আজকে কলেজে জান্নাতের কোনো রাগ নেই, মনে হচ্ছে একটা শিশু। কি ব্যাপার জান্নাত, আজকে দুলাভাই তোর সাথে, তাও আবার পাশে দাঁড়িয়ে? কারণটা তো বুঝতে পারছি না। তোর বুঝতে হবে না, এত কথা না বলে চল, ক্লাসের সময় হয়েছে, ক্লাসে যাই। তারপর আমাকে বলে তারা সবাই চলে গেল। আমি কলেজ ক্যান্টিনে বসে কফি খাচ্ছিলাম আর দেখছিলাম কেউ আশেপাশে আছে কিনা।
তারপরে একটু হাঁটতে হাঁটতে বাইরে আসি, এসে দেখতে পেলাম সেদিনের মেয়েটি মানে মিষ্টি পেপার বিক্রি করতেছে। এই মিষ্টি, এদিকে আসো। ভাইয়া কেমন আছো? আর এখানে কি করো? আমি তোমার ভাবিকে নিয়ে কলেজ এসেছি। তা মিষ্টি, তুমি পেপার বিক্রি করছো কেন? ভাইয়া, তুমি সেদিন যে টাকা দিয়েছিলা সেটা টাকা দিয়ে আমার চিকিৎসা করিয়েছি। আর আমি স্কুলে পড়ি, বাকি সময় পেপার বিক্রি করি। যাক, অনেক ভালো লাগলো তোমার কথা শুনে। তুমি এটাই করো। তারপর মিষ্টিকে কিছু খাওয়ালাম, পরে কিছু টাকা দিলাম। কিন্তু আমার এইসব কাণ্ড একজনের নজরে এড়াতে পারলো না, কারণ আমার আর মিষ্টির কথোপকথন কেউ একজন দূর থেকে নোটিস করতেছিল। কে সে সেটা হয়তো আপনারা অনেক আগেই আন্দাজ করতে পেরেছেন। তাও বলি, সে ছিল জান্নাত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সে আর কেউ না, জান্নাত। এখন প্রশ্ন হলো, আমি মিষ্টির সাথে কথা বলছি, তাহলে জান্নাত যে আমাকে ফলো করছে সেটা জানতে পারলাম কেমন করে? তাহলে শোনেন, আমি যেখানে দাঁড়িয়ে মিষ্টির সাথে কথা বলতেছিলাম, ঠিক আমার সামনে একটা কাছের দোকান ছিল। আমি যখন এই কথা বলতে বলতে সামনের দিকে তাকাই, ঠিক তখনই দেখতে পাই জান্নাত আমার পিছনে কিছুটা দূরে দাঁড়িয়ে। আমার তো ভয়ে কাম শেষ। যদি জানতে পারে তাহলে আমার খবর আছে। তাড়াতাড়ি আমি জান্নাতের সামনে আসলাম, যেন বুঝতে না পারে আমি এত সময় কি করলাম। জান্নাতের সামনে গিয়ে, এই তুমি কখন এসেছো আর আমাকে ডাকো নাই কেন? ওই তো আমার থেকে কিছু একটা লুকিয়ে রেখেছে। আর টাকাই বা পাবে কোথায়? খারাপ কাজে জড়িয়ে নেই তো? জিজ্ঞেস করবো নাকি? না থাক, এখন বলা যাবে না। মনে মনে বললো, এই জান্নাত, কোন ভাবনায় ডুবে আছো? আমি কখন থেকে ডাকতেছি, সেদিকে তোমার কোনো খেয়াল নেই? হাতে তুড়ি বাজিয়ে বললাম। আরে না, আমি একটু আগে এসেছি। বান্ধবীদের সাথে কথা বলে তোমার কাছে আসতেছিলাম, আর তুমিই চলে আসলে। জান্নাত এমনভাবে বলল যেন রবিন বুঝতেই না পারে যে জান্নাত অনেকটা আগে এসেছে সেখানে। ও তাই নাকি? আমাকে ডাকো নাই কেন? আমাকে ডাকলেই তো আরো আগেই চলে আসতাম। রবিন আর জান্নাত কথা বলতেছে, ঠিক তখনই কে যেন পেছন থেকে ডাকে। জান্নাত ও রবিন পেছনে ফিরে দেখে জান্নাতের বান্ধবী তিশা। কি রে তিশা, তুই এমন হাঁপাচ্ছিস কেন? আর কানাবে করতেছিস কেন? তিশা কিছুই বলছে না, সে যদিও কান্নাই করতেছে। তাই তিশার কাছে আস্তে আস্তে বলে, আসলে জানাত হয়েছে কি, একটু আগে হাসপাতাল থেকে তৃষাকে ফোন করে বলেছে ওর বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে, খুব খারাপ অবস্থা তাদের। একটু তোদের গাড়ি নিয়ে চল, সবাই দেখে আসি। কি বলছিস এসব? অ্যাক্সিডেন্ট হলো? আর কিভাবে বা হলো এটা? আর জান্নাত, কিভাবে হয়েছে সেটা হাসপাতালে না গেলে কিভাবে বুঝতে পারবো বলো? তাই চলো আগে হাসপাতালে যাই। সেটাই, চলো। ওই, তোরা গাড়িতে ওঠ তাড়াতাড়ি। তারপর আর কোনো কথা না বলে সবাই মিলে হাসপাতালে চলে আসে। রোগী কোথায় আছে কিছুই তো জানে না, তাই আগে ক্যাশ কাউন্টারে জিজ্ঞেস করে যে তারা কোন রুমে আছে। তারপর সেখান থেকে রুম নাম্বার জেনে সেই রুমের সামনে আসতেই দেখতে পায় ডাক্তারকে। এই যে ডাক্তার সাহেব, এই রোগীর এখন কি অবস্থা? আপনারা তাহলে ওই অ্যাক্সিডেন্টের রোগীর কথা বলতেছেন, বুঝতে পারলাম। কিন্তু দেখেন, রোগীর অবস্থা খুবই খারাপ। ডাক্তারের কথা শুনে তিশা আরো বেশি কান্নাকাটি করা শুরু করে। তিশাকে জান্নাত নানান কথা বলে বোঝাচ্ছে, তবুও মানছে না তিশা। আসলে তিশার বাবা মা ছাড়া আর কেউ নেই এই মায়ার পৃথিবীতে। আচ্ছা ডাক্তার সাহেব, আপনারা ভালো করে চিকিৎসা করেন, তাহলে ইনশাল্লাহ রোগী ভালো হয়ে যাবে। দেখেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। এখন তাদের অপারেশন না করালে বাঁচানো সম্ভব হবে না। আর এই অপারেশন করাতে বাইরে থেকে ডাক্তার আনতে হবে, তাতে অনেক খরচ। আরও মাথায় আঘাত পড়েছে বেশি। আচ্ছা ডাক্তার, কত টাকা লাগবে অপারেশন করানোর জন্য, সেটা কি আনুমানিক বলতে পারবেন? দেখেন, এই অপারেশনটা অনেক কস্টলি। এই অপারেশন করাতে হলে কম করে হলেও 10 লাখ টাকা লাগবে। এখন 5 ঘন্টার মধ্যে টাকা না দিলে অপারেশন হবে না, আর রোগীর বাঁচাটাও কঠিন হয়ে পড়বে। এত টাকা? কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? আমাদের বাড়িঘর সবকিছু বিক্রি করে হলে না হয় 5 লাখের মতো হবে, আর বাকি টাকা কোথায় পাবো? এখন তাইলে কি হবে? টাকার জন্য অপারেশন হবে না? তাহলে তিশার বাবা মায়ের কি হবে? আচ্ছা জান্নাত শিখা, তোরা যদি কিছু একটা করতি তাহলে আমার বাবা মায়ের অপারেশনটা হতো। আমি জানি তোরা পারবি, পরে না হয় আমি কষ্ট করে হলেও তোদের সব টাকা শোধ করে দিব। আমি এত টাকা কোথা থেকে পাবো? আর আমার বাবা কেমন সেটা তো তুই জানোস। আমিও এত টাকা কোথায় পাবো? আর বাবাও তো এখন বাসায় নেই, কি যেন কাজের জন্য বাহিরে গেছে। দেখছেন, বিপদে পড়লে কলিজার বন্ধুরাও চেনে না। এখন তো সেটাই হলো, বন্ধুর বিপদে তারা কেউ পাশে থাকছে না। এখন তাহলে টাকা আমি কোথায় পাবো? আমার বাবা মার চিকিৎসা কি করাতে পারবো না?
ভাইয়া, আপনি একটু আমার বাড়িটা বিক্রি করে দেন, তাহলে কিছু একটা হবে। আপনি এসব কি বলেন? আপনি যদি বাড়িটা বিক্রি করেন তাহলে থাকবেন কোথায়? এমনিতেই আপনার আপন বলতে আর কেউ নেই। আমার কথা ভাববেন না, কোথাও না কোথাও থাকার জায়গা ঠিকই পেয়ে যাব। কান্নার জন্য ঠিকমতো কথাও বলতে পারছে না, তবু অনেক কষ্টে কথাগুলো বলল তিশা। আচ্ছা, একা তো আর আমাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না, তাই আমি বলি কি, আমার 3 লাখ আর শিখা তোর 2 লাখ, আর পরে বাকি টাকা জোগাড় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই দিলে আমিও দেবো। আমরা যদি এখন ওর পাশে না দাঁড়াই তাহলে কে আসবে ওর পাশে? সেটাই তো কথা। কারো বিপদে যদি সাহায্য করতে না পারেন তাহলে করবেন না, তবু তাকে এইগুলো বলে ছোট করবেন না। যদি তার কাছে টাকা থাকতো তাহলে নিশ্চয়ই এই টাকা সে আপনাদের কাছে চাইতো না। আর কি বলেন, আপনাদের কারও কাছে টাকা নেই? যেখানে নিজেদের নামে ব্যাংকে 30 লাখ 40 লাখ টাকা করে আছে, তারপরেও এই সামান্য টাকার জন্য নিজের বান্ধবীকে সাহায্য না করে আবার কথা বলেন। ওনার জন্য আপনাদের কিছুই করতে হবে না, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি দেখছি কি করতে পারি। রবিনের কথা শুনে সবাই তো অবাক, আর অবাক হবেই না কেন? যে ছেলে নিজের পকেট খরচ জোগাড় করতে পারে না, সে এত টাকা কেমনে দিবে? তুমি এসব কি বলছো? টাকা কোথায় পাবে তুমি? এটা কি খেলা মনে হচ্ছে তোমার কাছে? যার প্রয়োজনে একজোড়া চুরি কেনার সামর্থ্য নেই আর সে জোগাড় করবে এতগুলো টাকা, এটা কিন্তু সত্যি হাস্যকর ব্যাপার। জান্নাত, তুমি শিখাকে নিয়ে বাসে যাও, আমি তিশার পাশে আছি। তোমাদের মতো বান্ধবী তিশার পাশে থাকার থেকে না থাকাই ভালো। তারপর রবিনের এমন কথা শুনে জান্নাত ও শিখার রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। ভাইয়া, এখন কি হবে? ওরা তো 5 লক্ষ টাকা দিতে চাইছিল, এখন 8 টাকা পাবো কোথায়? টাকা কোথা থেকে আসবে সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করতেছি। যদি তোমার বান্ধবীরা টাকা দিয়ে সাহায্য করতেই চাইতো তাহলে আর টাকা না থাকার বাহানা দিত না। তারপর তিশাকে ওখানে রেখে রবিন ডাক্তারের কাছে আসে আর ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব, আপনি অপারেশনের সব ব্যবস্থা করেন, আমি টাকা জমা দিতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি টাকা জমা দিন, আমি সব ব্যবস্থা করছি। তারপর সেখানে আর না দাঁড়িয়ে রবিন সোজা ক্যাশ কাউন্টারে এসে পুরো টাকা জমা দেয় কার্ডের মাধ্যমে। টাকা জমা করে এসে রবিন তিশাকে বলে, টাকার ব্যবস্থা হয়ে গেছে, আর কোনো টেনশন নেই, আপনি কান্না করবেন না। রবিনের কথা শুনে তিশা তো অবাক। তিশা কিছু বলতে যাবে তার আগেই রবিন তিশার কথা না শুনেই তিশাকে বলে বাসায় চলে আসে। দেখছেন যে টাকাওয়ালা বান্ধবীদের সাথে ছোট থেকে বড় হলো, অথচ তার বিপদে তারাই পিছিয়ে গেল। এটাই বাস্তব। তেলওয়ালা মাথায় সবাই তেল দেয়, আর যার মাথায় তেল নাই তাকে কেউ তেল তো দূরে থাকুক পানিও দেয় না। যখনই রুমে ঢুকতে যাব ঠিক তখনই, এই, তুমি এসেছো আর টাকার ব্যবস্থা কি করতে পেরেছো, নাকি তখন বড় বড় কথা এমনি বলেছো? সব হয়ে গেছে। আমি তো আর আপনাদের মতো না যে বন্ধুর বিপদে পাশে দাঁড়াবো না। এই রবিন গরিব হতে পারে, কিন্তু কারো বিপদে পাশে দাঁড়াতে পিছপা হয় না। জান্নাত রবিনের কথা শুনে একটু হলেও মন খারাপ করে বলল, তুমি জোগাড় করেছো টাকা, সেটা আমি বিশ্বাস করব? মজা ভালোই করো। নিজের চুল কাটার টাকা আমাদের থেকে নিতে হয়, আর সে নাকি জোগাড় করেছে 10 লক্ষ টাকা। কথাটা শুনে একটু কষ্টই পেলাম। টাকার জন্য জান্নাত এইভাবে খোটা দিল, তারপর আর কোনো কথা বললাম না। কি লাভ, সে তো ঠিকই বলেছে, আমি তো তাদেরই টাকায় চলি। এইভাবে চলে গেল অনেকগুলো দিন। তিশার বাবা মায়ের অপারেশনও ভালোভাবেই হয়েছে, এখন তারা সুস্থ। একদিন কলেজে, আচ্ছা তিশা, আমি অনেক দিন হলো তোকে একটা কথা জিজ্ঞেস করতে চেয়েও করতে পারছি না। তোকে সেই দিন টাকা কে দিয়েছিল? কেন, তুই জানিস না? সেদিন হাসপাতালে বাবা মার অপারেশনের জন্য সব টাকাই তো রবিন ভাইয়া দিয়েছে। তিশার কথা শুনে তো সবাই অবাক। অবাক হবেই না কেন? একটা ড্রাইভার এত টাকা কেমনে দিতে পারলো? তাও একটা না দুইটা না, পুরো 10 লাখ টাকা। এই, তুই কি বলছিস? সকালে পেট ভরে খেয়ে এসেছিস তো, নাকি টেনশনে আবল তাবল বকতেছিস? ও এত টাকা কোথায় পাবে? তাহলে ও কি কোনো খারাপ কাজে জড়িত নাকি? জানা, তুই ঠিকই বলেছিস, তোর জামাই নিশ্চয়ই কোনো খারাপ কাজের সাথে জড়িত, না হলে এত টাকা কোথায় পেলো? আমি ওকে ধীরে ধীরে আপন করে নেওয়ার চেষ্টা করতেছিলাম। এখন ও যদি এমন খারাপ কাজের সাথে জড়িত থাকে, তাহলে কোনো দিনও আমি ওকে স্বামী হিসেবে মেনে নিব না। তুই ঠিকই বলেছিস, এমন ছেলেকে কখনোই স্বামী হিসেবে মেনে নেওয়া ঠিক না। আসলে ছোট লোকটা কোনোদিন ভালো হয় না। জান্নাত, তুই যা করবি একটু ভেবেচিন্তে করিস, যাতে পরে
যেন ওই ছেলেটার জন্য কান্না করা না লাগে। আমার কথায় কিছু মনে করিস না, যেটা মনে হলো সেটাই বললাম। তবে রবিন ভাইয়া খুব ভালো মনের একজন মানুষ, এমন মানুষ কখনো কোনো খারাপ কাজের সাথে জড়িত হতেই পারে না। উপরে কথাটা বলেই তিশা সেখান থেকে চলে যায়। সাথে জান্নাতও চলে আসে মনের মাঝে 1 কেজি রাগ নিয়ে। আর এইদিকে অনেকদিন হলো রবিন দাদুর সাথে কথা বলে না দেখে ওর দাদুর কাছে ফোন দেয়। দাদু, তুমি কেমন আছো? কতদিন হলো তোমার সাথে কথা বলি না। মনটা সবসময় তোমার জন্য ছটফট ছটফট করে। আরে বাবা, এমন করে বলিস না, আমি অনেক ভালো আছি। আর তুই কেমন আছিস সেটা বল আগে। আমি অনেক ভালো আছি। আর তোমার গিন্নি কি আর আমাকে খারাপ রাখতে পারে বলো? শোন, আমার কাছে মিথ্যা বলে পার পাবি না। আমার গিন্নি তোকে কেমন আগলে রাখে সেটা আমি জানি। তোর কথা বলার ধরন আমাকে বলে দিচ্ছে। না দাদু, আসলে জান্নাত অনেক ভালো একটা মেয়ে, আমাকে খুব ভালোবাসে। বলতে পারো ওর জীবনের থেকেও বেশি। হয়েছে, আর ছাক দিয়ে মাছ ঢাকতে হবে না। এখন বল তো, দুজনে এই বুইড়াটাকে কবে দেখতে আসবি? যাবো দাদু যাবো, কিন্তু সেটা সঠিক বলা যাচ্ছে না। তা দাদু, তুমি এসে ঘুরে গেলেও তো পারো। এভাবে রবিন ওর দাদু বাড়িতে সবার সাথে অনেক সময় কথা বলে রুমে আসে। আর রুমে এসেই দেখতে পায় জান্নাত রুমে নেই। কিছুক্ষণ পরে জান্নাত ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আজ অনেক সুন্দর লাগতেছে ওকে। রবিনের খুব ইচ্ছে করছে জান্নাতকে কাছে টেনে একটু আদর করে দিতে, যেভাবে সেই কাজ। আমার তো হুঁশ নেই জান্নাতের এমন নেশা ভরা রূপ দেখে। আমি একটু একটু করে জান্নাতের দিকে যাচ্ছি, আর জান্নাত ধীরে ধীরে পেছনে যাচ্ছে। কিন্তু পেছনে ওয়াল থাকায় আর পেছনে যেতে পারলো না। এখন দুজনের মাঝে একটু ফাঁক আছে। একে অন্যের নিঃশ্বাসের শব্দটাই শুধু শোনা যাচ্ছে। যখনই আরো সামনে এগিয়ে যাব অমনি জান্নাত রবিনকে ধাক্কা দিয়ে একটু লজ্জা পেয়ে দৌড়ে নিচে চলে আসে। আর বেচারা রবিন সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে। যা বাবা, এটা কি হলো? আজকে বোমা ফাটলো না কেন? কনফিউশনে আছি, এমন হলো কেন? তারপর আমিও একটু পরে নিচে চলে আসলাম। জানাত আমাকে একটা কাপ কফি বানিয়ে দিবে প্লিজ। আমি নিজেই কোনোদিন কফি বানিয়ে খাইনি, আর আজ কি না আমি তোর মতো ফকিরের জন্য কফি বানাবো? তোর মতো ছোট লোকের সাথে ভালোভাবে কথা বলা যাবে না। তুই ভালোর কিছুই যোগ্য না। আজকে আবার কি হলো? জান্নাত আমার সাথে এমন ব্যবহার করছে কেন? সে আগের রূপে ফিরে গেল নাকি? জান্নাত তোর স্বামী, একটু তো সম্মান দিয়ে কথা বলবি বল। গরিব বলে কি ওর সম্মান নেই? বাবা তুমি বসো, আমি কফি বানিয়ে আনছি। আম্মু, তোমাকে আর কষ্ট করে কফি বানাতে হবে না। আমি একটু বাইরে যাব, আর আমার কফি খাওয়া হয়ে গেছে। ওদের কথার মাঝে হঠাৎ করে দরজার কাছ থেকে কে একজন বলে ওঠে। কার এত বড় সাহস আমার দাদু ভাইকে বকা দেই? আমি একটু সেই চাঁদ মুখটা দেখবো। সবাই কথাটা শুনে পেছনে তাকিয়ে দেখে জান্নাতের দাদু দরজা দাঁড়িয়ে উপরে কথাগুলো বলছে। দাদুকে দেখতে পেয়ে জান্নাত দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। দাদু, তুমি কেমন আছো? আর দেখছো আমাকে কেউ ভালোবাসে না, নিজের চোখেই তো দেখলে। কি মেয়ের বাবা, গিরগিটির মতো এক নিমেষে রং পাল্টাতে পারে। এটা কি ভাবা যায় বলেন? খুবই সাংঘাতিক ব্যাপার, তাই না? আমি অনেক ভালো আছি, আর আমার এই মিষ্টি দাদু ভাইকে অনেক মিস করতেছিলাম, তাই তো তোমার কাছে ছুটে আসলাম। জান্নাতের মাথায় হাত বুলাতে বলাতে পরের কথাটা বলল জান্নাতের দাদু প্রভাত উদ্দিন সাহেব। আচ্ছা দাদু ভাই, তুমি যে এইখানে আসবে সেটা আমাদের বললে না কেন? তোমার সাথে কোনো কথা নাই, আমি একটু অভিমান করেই বললাম কথাটা। তোর মতো ছোট লোক আমার সাথে কথা না বললে তাই কি? আমার বয়ে গেছে তোর সাথে কথা বলতে। দাদুর বলা কথাটা শুনে রবিন সহ সবাই অবাক, শুধু জান্নাত বাদে। তাই জান্নাতের মা জিজ্ঞেস করে, আব্বাজান আপনি রবিনের সাথে এভাবে কথা বলেন কেন? ভুলে গেছেন নাকি যে রবিন এখনো জান্নাতের স্বামী, মানে আপনার নাতনি জামাই? না, কিছুই ভুলিনি। খুব আশা করে জান্নাত না চাওয়া সত্ত্বেও বিয়েটা দিয়েছিলাম, এটা ভেবে যে ওর সাথে জান্নাত অনেক সুখী থাকবে। কিন্তু আমি ভাবতে পারিনি ও এমন কাজটা করবে। দাদু, আমি কি করেছি যার জন্য তুমি এইভাবে বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলো তো। সময় হলে সব বলবো, শুধু অপেক্ষা করে থাকো আর আরাম করো, পরে সব বুঝতে পারবি। তোর কিছুই বুঝলাম না, কি ঘটবে আমার সাথে কিছুই বুঝতে পারতেছি না। এমন করতেছো কেন সবাই? দাদু তো আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো, তাহলে এখন কি হলো তার? এই বিষয়ে কেউ আর কোনো কথা না বলে সবাই যার যার রুমে চলে গেল। আর রবিন বাইরে এসে একটা গাছের নিচে বসে রবিনের মাথার ভিতরে একটা কথাই ঘুরপাক খাচ্ছে যে এইসব কি হচ্ছে ওর সাথে। রবিন আনমনা হয়ে ভাবতেছে, তখনই পেছন থেকে একজন বলে,
এই যে মিস্টার, এখানে একা একা বসে কি ভাবেন? বাড়িতে বউ রেখে বাইরে মেয়ে দেখা, এটা কিন্তু ভালো না। এই রবিন কথাটা শুনেই পেছনে তাকিয়ে দেখে তিশা, মানে জান্নাতের বান্ধবী। আরে ম্যাডাম আর বলিয়েন না, বাসায় তো কোনো কাজ নেই, তাই ভাবলাম একটু ঘুরে আসি, মনটাও ফ্রেশ হবে নি আর ভালোও লাগবে নি। তা আপনি এখন এখানে কেন? না মানে আমি এই দিক দিয়ে প্রাইভেট পড়াতে চাই, আর আসার সময় আপনাকে দেখতে পেয়ে কথা বলতে আসলাম। ও এই ব্যাপার, আচ্ছা কোনো সমস্যা নেই, বসেন এখানে কথা বলি আপনার সাথে তাহলে। না ভাইয়া, এখন তাহলে আর বসবো না। বাসায় মা বাবা একা, ওনাদের সময় মতো ওষুধ খেতে দিতে হবে। ভাইয়া আজকে তাহলে আসি, পরে কথা হবে। তারপর সেখান থেকে তিশা চলে গেল। এই রবিনও বাসায় চলে আসে। যেহেতু সন্ধ্যা এসেছে, এখনো যদি বাসায় না যায় তাহলে সবাই চিন্তা করবে। চিন্তা করবে কেন? সবাই তো ওকে তাদের মাথার বোঝা ভাবে। কারণটাও আজও অজানা। আপনারা যদি জানেন তো বললেন। আসার সময় জান্নাতের জন্য কিছু ফুচকার আইসক্রিম নিয়ে আসলাম, এটা ভেবে যে জান্নাত এইগুলো দেখলে একটু হলেও হয়তো খুশি হবে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। বাসায় আসার পরে আমি রুমে চলে আসি আর জান্নাতকে দেখে বলি, জান্নাত আমি বাইরে থেকে আসার সময় এই ফুচকা আর আইসক্রিমগুলো তোমার জন্য নিয়ে এসেছি, খেয়ে দেখো কত মজা আর হেভি টেস্টি। জান্নাত ঠাস করে একটা চর বসিয়ে দেয় রবিনের গালে আর চিল্লিয়ে বলতে থাকে, তোর ওই হারাম টাকার খাবার আমি খাবো ভাবলি কি করে? তোর খাবার তুই বেশি করে খা। জান্নাত আমি কি করছি যে তুমি আমার সাথে এমন করতেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর হারাম টাকা মানে কি? এ টাকা আমার ঘাম জড়ানো টাকা। তুই আমার চোখের সামনে থেকে যা, তোকে দেখলেই আবার এখন ঘৃণা লাগে। তুই আমার স্বামী কোনোদিনও হতে পারবি না। আর ভালোবাসা সেই ভালোবাসা পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তোকে আমি কিছুদিন পরেই ডিভোর্স দিয়ে দিব। জান্নাত রবিনের মুখের উপরে কথাটা বলেই রবিনের সামনে থেকে হনহন করে নিচে চলে যায়। এদিকে রবিন রুমে দাঁড়িয়ে ভাবতে থাকে। জান্নাত আজকে আমার সাথে এমন ব্যবহার করতে পারলো? এতদিন তার ব্যবহার দেখে কেউ বলতে পারবে না যে জান্নাত আমাকে ঠিক এতটা ইগনোর করে বা আমাকে ছেড়ে চলে যাবে, যার একটু ভালোবাসা পাওয়ার জন্য এত কষ্ট করলাম। আর সে কিনা আজকে আমাকে গুন্ডা সন্ত্রাসী বানিয়ে দিল। এই দিনটাই মনে হয় দেখার বাকি ছিল। একা একা রুমে বসে থেকে আর কি করব? আপনারাই বলেন, যার ঘরের বউ এমন সেই বোঝে একমাত্র জ্বালা। এই রবিন কথাগুলো ভাবতে ভাবতেই ছাদে চলে আসে। এই বাড়িতে এসেছে থেকে কখনো ছাদে আসা হয়নি বলতে কখনো মনটা টানেনি ছাদে আসতে রবিনের। আজকে আকাশটা খুবই সুন্দর, নিস্তব্ধ আকাশ, জ্যোৎস্না ভরা রাতে তারাগুলো কি মন দিয়ে দেখছিল রবিন আর একা একাই ভাবছে। কি মেল এদের, একই দূরত্বে সব সময় থাকে, একটু তাদের বিচ্ছেদ ঘটে না? কি অদ্ভুত তাই না? এমন আকস্মিক রাতে একা একা ছাদে বসে থাকতে খুব ভালোই লাগছিল। তাই ভালো লাগাকে আরো একটু আনন্দময় করতে একটা গান ধরলাম। কেন প্রীতি বানাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বানাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। রবিন যেই না গানের পরের লাইনটা গাইতে নিছে মনের আনন্দে, অমনি পিছনে কোনো কিছুর শব্দে রবিনের গান গাওয়া 12টা বেজে গেল। তাই রবিন সেইটা দেখতে চট করে পেছনে তাকায়, কিন্তু চমকে ওঠার বিষয় হলো রবিনের পেছনে তখন কেউ ছিল না। কিন্তু এটা কি করে হতে পারে? ও আর তো ভুল শোনেনি। তাই রবিন মনে মনে বলে, না বাবা, এখানে আর থাকবোই না। জিন বা ভূত যদি ঘাড় মটকে দিতে আসে তখন কি হবে আমার? না জায়গা, আপনারা সাথে থাকেন, ভয় লাগছে কিন্তু। তারপর সেখানে আর না দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি রুমে চলে আসে। রবিন রুমে এসে দেখে জান্নাত তার আগে রুমে এসে তার বিছানা ঠিক করতেছে। রবিন যে রুমে এসেছে সেই দিকে তার কোনো খেয়ালই নেই। রবিন কিছু না বলে যখনই বিছানাতে উঠতে যাবে অমনি জান্নাত বলে ওঠে, এই তুই কোথায় শুতে নিচ্ছিস? যা সোফায় ঘুমা। এই খাটে তোর জায়গা নেই। তোর মতো মানুষের জন্য এই ছোপায় বেশি। একটু না অনেকটাই রাগ নিয়ে উপরে কথাটা বলল জান্নাত। তাই রবিন আর বেশি কথা না বলে চুপ করে সোফায় গিয়ে বিছানা করে চোখের জল ফেলছে আর ঘুমানোর জন্য চেষ্টা করতেছে। মধ্যরাতে রবিনের কারো কথার শব্দে ঘুম ভেঙে যায়। রবিন কান পেতে সেই শব্দ শুনতে থাকে। পরে দেখে জান্নাত ঘুমের ঘরে বলতেছে, এই আমাকে একটু আদর করে দাও না প্লিজ। এই জীবন যৌবন সব তোমাকে বিলিয়ে দিব বলেই অনেক আশা নিয়ে এসেছি। দাও না একটু আদর করে। আর কতদিন এভাবে ভরা যৌবনকে ধরে রাখবো?
জান্নাতের কথা শুনে রবিনেরও যৌবনে নাড়া দিয়ে উঠল। তাই জান্নাতের কথায় সাড়া দেওয়ার জন্য ওকে জড়িয়ে ধরে। ও ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিতে নিছে, ঠিক তখনই ঠাস করে সোফা থেকে ফ্লোরে পড়ে যায় রবিন। বাস্তবে জানাতে হাত ধরলেই তো কপালে শনির দশা নামে, আর তার উপরে ঠোঁটে কিস করতে নেছি। বাপরে বাপ, ভাবতেই তো গা শিউরে ওঠে। সকালে রবিনের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির শব্দে। যতই ঘুমিয়ে থাকে না কেন, এই শব্দ কানে আসলে একটু ঘুম আসে না রবিনের। আর হ্যাঁ, একটা কথা জেনে রাখা ভালো, জানাজার সাথে তাল মিলিয়ে এই বাড়িতে এখন রবিনকে ও শাশুড়ি ছাড়া কেউ ভালোবাসে না, এমনকি ঠিকমতো কথাও বলে না। রবিন ফ্রেশ হয়ে নিচে আসতেছে সিঁড়ি দিয়ে, তখনই ওর শাশুড়ি ডাকে। বাবা রবিন, আসো, নাস্তা করে নাও, বেলা তো অনেক হয়েছে। এত বেলা পর্যন্ত না খেয়ে থাকলে আমাদের মান সম্মান কি কিছু থাকবে? ঠিক আছে আম্মু, আমি বসতেছি। কথাটা বলে আমি চেয়ার টেনে বসতে নিছি, অমনি জান্নাত বলে, তুই এখানে নাস্তা করতে বসবি না, আমাদের সাথে বসে তোর খাওয়ার কোনো যোগ্যতা নেই। যা গিয়ে মাটিতে বসে অন্যের হক কাটার খাবার খা। আপনারা আমার সাথে কেন এমন করতেছেন বলেন? আমি কি এতই খারাপ যে আমার সাথে ঠিক করে কথাও বলা যায় না? সবাইকে উদ্দেশ্য করে কথাটা বললাম। না, তোর কোনো অধিকার নেই, কারণ তুই একটা খারাপ ছেলে। তোর সাথে যে কথা বলতাছি সেটাই তো অনেক দুই। তুই যে আরো কত কি সেই সব সময় হলেই জানতে পারবি। শুধু সময়ের অপেক্ষা কর। উপরে কথাগুলো বলি সবাই মুখ ঘুরিয়ে নিল রবিনের থেকে। তাই রবিন আর কোনো কথা বলল না। কি লাভ কথা বলে? এখন রবিন তাদের কাছে অবহেলার পাত্র ছাড়া আর কিছুই নয়। তাই এসব সহ্য করতেই হবে। হঠাৎ জান্নাতের বাবা বলে ওঠে, যেটা শুনে সবাই অনেক খুশি হয়। তোমরা জানো, আমি আজকে অনেক খুশি। কতটা খুশি যেটা সবাইকে বলে বোঝাতে পারবো না। জান্নাতের বাবার বলা কথাটা শুনে তো সবাই অবাক। কেননা জান্নাতের আব্বু আজ পর্যন্ত নাকি এত খুশি কখনোই হয়নি। আর এইদিকে রবিনের কথাটা জানার জন্যই অধিক আগ্রহ নিয়ে বসে আছে। কিরে জাকি, তোর হঠাৎ এত খুশি হবার কারণ কি? তাড়াতাড়ি সেই খুশির কারণটা বল। আর যে তোর সইতেছে না। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলো, আর যে দেরি করতে ইচ্ছে হচ্ছে না। কতদিন হলো খুশির খবর শুনি না। আচ্ছা বাবা, ঠিক আছে, বলতেছি। একটু তো সুযোগ দেবে কথাটা বলার, তাই না? আমি বলার আগেই তো তোমরা কথা বলতেছো। আবু, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি কথাটা বললেই তো হয়। আমার সারা জীবনের সাধনা আজ পূরণ হতে চলেছে। আমি আরকে গ্রুপের প্রজেক্টর পেয়ে গেছি, পাক্কা। মানে সব কাজ হয়ে গেছে। এখন ওই গ্রুপের মালিক যদি খালি হ্যাঁ বলে, তাহলে এই প্রজেক্টটা পেয়ে যাব। তোমরা তো জানো না, এই কোম্পানি দেশের নামকরা কোম্পানি। আমি একটু বেশি কনফিডেন্স নিয়ে বলতে পারি এই প্রজেক্টটা আমিই পাবো। কেননা আমার মতো উপস্থাপনা কেউ করতে পারেনি। স্যার ঠিক কাজটা আমাকেই দেবেন। রবিন আর কে গ্রুপের নাম শুনি তো একটু না অনেকটাই হাসি মনে মনে, যেন কেউ বুঝতে না পারে। বুঝতে আবার কপালে শনি আছে, এমনিতেই কেউ কে দেখতে পারে না। আরে বাহ, এটা তো খুবই ভালো খবর। দোয়া করি আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে। কংগ্রাচুলেশন মাই ডিয়ার সুইট অ্যান্ড গ্রেট ফাদার। আর দোয়া করি ওই মালিক বেটা কাজটা যেন তোমাকেই দেয়। সবাই অনেক খুশি হয়ে কথা বলতেছে, এমন সময় রবিন হঠাৎ করে বলে ওঠে। আচ্ছা আব্বু, আমি যতদূর জানি এই গ্রুপের মালিককে নাকি আজ পর্যন্ত কেউ দেখেনি। আপনি কি তাকে কখনো দেখেছেন? এমনিতেই তোর সাথে কথা বলার আমার কোনো ইচ্ছেই নাই, কিন্তু আজ মনটা খুশি থাকার জন্য বলছি। হ্যাঁ, আমিই জেনেছি এই মালিককে নাকি কেউ দেখেনি, শুধু ওই কোম্পানির ম্যানেজার মানিক ছাড়া। ও, তাহলে এই ব্যাপার। ভালোই, দোয়া করি আল্লাহ যেন আপনার ইচ্ছাটা পূরণ করে। মন দিয়ে কাজ করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। কথাটা বলেই নাস্তা না করে বাইরে চলে আসে রবিন। ওইখানেই থাকলে অপমানটাই শুধু পেতে হবে, তার চেয়ে বরং বাইরেই ঘুরে আসলে মনটা একটু ফ্রেশ হবে। তাই রবিন বাইরে ঘুরে যায়। আর এইদিকে তোমরা এখন খুব শান্তি পাচ্ছ, তাই না? ছেলেটাকে কষ্ট দিতে তোমাদের খুব মজা লাগে। এখন না খেয়েই চলে গেল ছেলেটা। একদিন ঠিকই পস্তাতে হবে তোমাদের, বলে দিলাম। ওর মতো 2 টাকার ফকিরের জন্য নাকি আমরা পস্তাবো? ভাবলেই হাসি পায়। এইসব কথা বাদ দিয়ে আসল কথা শোনার জন্য কান পেতে থাক। আমি এত এত খুশির জন্য আগামী শুক্রবার সন্ধ্যায়
বাড়িতে একটা বড়সড় পার্টির আয়োজন করেছে, আর সেই পার্টিতে এই মালিকও উপস্থিত হয়ে প্রজেক্টর পেপারে সাইন করবে। ও, এটা তো অনেক আনন্দের কথা। তা সবাই কে কি দাওয়াত করেছিস নাকি? হ্যাঁ বাবা, আমি আমার সবাইকে দাওয়াত করেছি। এখন তোমাদের সবার লোকদের তোমরা নিজেরাই দাওয়াত করবে, তাহলেই হবে। সবাই তার কথায় হ্যাঁ সুযোগ জবাব দিল এবং পাশ থেকে জান্নাতের মা মানে রবিনের শাশুড়ি বলে ওঠে, আচ্ছা, আমি বলি কি, সব মানুষকে তো দাওয়াত করলেন, রবিনের পরিবারের সবাইকেও তো একটু আসতে বলিয়েন দাওয়াত করে, তাহলে তারা খুব খুশি হবে। আরে ওদের তো বলবোই, তারা না আসলে তো ওকে অপমান করে শান্তি হবে না। কি বলছো তুমি? রবিনকে অপমান করার জন্য এমন করতেছে? ঠিক আছে বাবা, আমি ওদের বলবনি। আর কোনো কথা না বলে সবাই নাস্তা করে চলে যায়। আর এইদিকে রবিন ঘুরতে ঘুরতে অফিসে চলে আসে। আর রবিনের সাথে কি হবে আর তাকে কি করতে হবে সবকিছু ম্যানেজারকে বুঝিয়ে চলে আসে। সারাদিন বাইরে থেকে রবিনের বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। রবিন সিঁড়ি দিয়ে রুমে যেতে নিলে ওর শাশুড়ি ডেকে বলে, বাবা, তুমি সারাদিন কোথায় ছিলে? একটাবার ফোন করে জানানোর চেষ্টাও করনি। জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল। রবিনের কাছে ফোন আছে সেটা রবিনের শাশুড়ি জানে। আর রবিনের শাশুড়ি যখন কথাটা বলেছিল তখন সবাই ওইখানের সোফায় বসেছিল, শুধু জান্নাত বাদে। আসলে আম্মু, আমি একটু বাইরে গেছিলাম, রুমে বসে একা একা ভালো লাগছিল না, একটু ঘুরে আসলাম, এখন ভালোই লাগছে। তারপরে যদি বলতাম তাহলে চিন্তা করতে হতো না। জান্নাতের আম্মু, তুমি কাকে কি বলছো? ও কি এইসবের মানে বোঝে? তারপর কেউ আর কোনো কথা বলল না দেখে রবিন রুমে এসে দরজার কাছে দাঁড়াইছে। অমনি রবিনের কানে ভেসে আসলো জান্নাতের ভয়েস। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা, জান্নাত কার সাথে যেন ফোনে কথা বলতেছে। আর কথাগুলো ছিল এমন, তুই জানিস না, আমি জেনে গেছি রবিন খারাপ কাজের সাথে জড়িত। না হলে ও সেদিন 10 লাখ টাকা কোথায় পেল? ওর সব কৃতকর্মের কথা পার্টির দিন খুলে ফেলবো আর পুলিশ দিয়ে ধরিয়ে দিব। ব্যাস, কেল্লা ফাতে। সেই দিন ও দেখতে পাবে সত্য কখনো চাপা থাকে না। তুই এতদিন একটা ভালো কাজ করতে যাচ্ছিস, আসলে ওর মতো ছেলে কখনোই তোর স্বামী হতে পারে না। ঠিক বলছিস। আচ্ছা, এখন ফোন রাখছি। আবার ওই শয়তানটা রুমে আসতে পারে যখন তখন, আর যদি এইসব জানতে পারে তাহলে তো পালিয়ে যাবে। জান্নাত ফোন কেটে দিতেই রবিন রুমে ঢুকে পড়ে, যেটা থেকে জান্নাত একটু না অনেকটাই ভয় পেয়ে বলে, এই, তুই কখন আসলি? আর আজ থেকে তুই এই রুমে থাকতে পারবি না, পাশের রুমে যেয়ে থাক। বলা যায় না কখন কি করে বসিস। জান্নাত কথাটা বলি রবিনকে আর কিছু না বলতে দিয়েই ঘাট ধাক্কা দিয়ে বাইরে বের করে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। রবিন আর কিছু বলল না, কারণ জানে এখন কিছু করতে পারবে না, শুধু সব চোখ বুঝে সহ্য করা ছাড়া। তাই পাশের রুমে চলে যাবে তখনই পিছন থেকে কেউ ডাকে। রবিন ডাক শুনে পেছনে তাকিয়ে দেখতে পায় ওর শাশুড়ি ডাকতেছে, রবিন, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। আর যদি পারো তো এই বাড়ি থেকে চলে যাও, তোমার কষ্ট আমার আর সহ্য হয় না। আম্মু, তুমি কান্না করিও না, আমি চলে যাবো, আর কয়েকটা দিন সহ্য করো আমাকে। আমি চোখের পানি মুছে দিয়ে বললাম। আর এই দৃশ্য জানাতে চোখ এড়াতে পারলো না। আম্মুর সাথে কথা বলে রুমে চলে আসলাম আর ঘুমিয়ে পড়লাম। এইভাবে চলে গেল কয়েকটা দিন। আর 2 দিন পরে অনুষ্ঠান। ধীরে ধীরে সবাই আসতে শুরু করে। রবিন ওর বাড়ির লোকদের আনার জন্য রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে চলে আসে। তাদের জন্য অপেক্ষা করতে থাকে। কিছু সময় পরে তারাও চলে আসলো। আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা সবাই কেমন আছো? আর আপু আর দুলা ভাই আসলো না? ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই অনেক ভালো আছি। আর তোর আপু আসতে পারেনি, তবে অনুষ্ঠানের দিন যদি পারে তো সোজা এখানে আসবে বলেছে। রবিন, তোকে এমন দেখাচ্ছে কেন? কেমন শুকিয়ে গিয়েছিস? ঠিক মতন খাওয়া দাওয়াও করিস না মনে হয়। না মা, তুমি এসব কি বলছো? তোমার বৌমা কি আমাকে না খেয়ে থাকতে দিতে বলো? এখন তো চলো বাসায় যাই। তারপরে সব কথা বলে সবাই বাসায় চলে আসে। কিন্তু এ কি, রবিনের বাবা মায়ের সাথে এখন বাসায় সবাই ভালো ব্যবহার করতেছে। আর শুধু রবিনের বাড়ির লোকের সাথেই না, রবিনের সাথেও ভালো ব্যবহার করতেছে। জান্নাত রবিনের বাবা মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে।
আম্মু আব্বু, তোমরা সবাই কেমন আছো? বেঁচে থাক মা, বেঁচে থাক। দোয়া করি অনেক বড় হও, বুকে জড়িয়ে বলল। তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো রাস্তায়? বলো। না মা, আমাদের কোথাও কোনো সমস্যা হয়নি, ভালোভাবে এসেছি। আর স্টেশন থেকে তো রবিন নিয়ে আসলো। এই জান্নাত, বিয়াই বিয়াইকে কি দরজায় দাঁড়িয়েই কথা বলবে নাকি? আয়, ভেতরে নিয়ে বসতে দে। তারপর সবাই অনেক কথা বলল। এভাবে কেটে গেল একদিন। রবিন রাতে জান্নাতের রুমে আসে, কেননা রবিনের বাবা মা যদি বুঝতে পারে যে জান্নাত রবিনের সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তো বুঝতেই পারতেছেন কি হবে। ম্যাডাম, আমি জানি কালকের দিন পর হয়তো আর এই বাড়ির ভাত আমার পেটে যাবে না, হয়তো আল্লাহ চায় না এটা। তাই একটা কথা বলি, আমি যদি কখনো কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিয়েন, আর আমার মা বাবার সামনে অন্তত একটা দিন ভালো ব্যবহার করেন। কি ব্যাপার, লমকট কি সব জেনে গেছে নাকি? এই, তুমি এসব কথা কেন বলতেছো? এটা তোমার শ্বশুর বাড়ি, তাহলে ভাত জুটবে না কেন? এই কথাটা বলতে কি তোমার বিবেকে বিধে আসলো না? কথাটা কেন বললাম সেটা ভালো করেই জানো তুমি। কথাগুলো বলার সময় দেখলাম জান্নাতের চোখেও পানি। তাই আমি বাইরে আসতে নেমু, অমনি জান্নাত হাত ধরে বলল, এই, তুমি কোথায় যাও? এখানে ঘুমিয়ে পড়ো। একটু আগ্রহ নিয়ে বলো। আমার না এই খাটে ঘুম ধরবে না, বলে হাত ছাড়িয়ে চলে আসলাম। সকালে ঘুম ভাঙলো আজানের শব্দে। ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে নামাজ আদায় করে বাইরে কিছুক্ষণ হেঁটে বাসায় চলে আসে রবিন। আজকে বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। রাতে অনেক টেনশনে থাকার কারণে খেয়াল করেনি রবিন। রবিন, তুই এখনো সময় আছে, চলে যাই বাড়ি থেকে। আমি কিন্তু তোর কষ্ট দেখতে পারছি না। আমি তার চোখের পানি মুছে দিয়ে বললাম, চলে তো যাবই, কিন্তু তার আগে আমি এই অবহেলার শেষ দেখতে চাই। তোর যেটা ভালো মনে হয় তুই সেইটাই কর, আমার তাতে কি, বলেই ভেতরেই চলে গেল। এই বাড়ির ইনি একমাত্র মানুষ যে আমার হাজার বিপদেও সাথে আছে। আমাকে নিজের মেয়ের থেকে বেশি বিশ্বাস, সাথে ভালোবাসা তো অপরন্ত আছেই, সেটা আর কি বলবো। তাই আমিও ভেতরে আসলাম। আজ সবার মাটা অনেক খুশি হয়তো রবিনকে অপমান করে পুলিশের হাতে সঁপে দিবে। তাই দেখতে দেখতে অনুষ্ঠানের সময় হয়ে এলো, মানে সন্ধ্যা ঘনিয়ে এলো। সব লোকের ভিড় যেন বাড়তেই চলেছে। সবাই অনেক আনন্দ করতেছে, কিন্তু রবিনের মনে কোনো আনন্দ নেই। কারণ এটাই যে রবিনের জান্নাতের সাথে আজকে শেষ দিন। ভাবতে অবাক লাগে, যাকে আপন করে পেতে এত অপমান সহ্য করলো, আর সেই বিপরীতে কি হলো। তাই রবিন সেখানে না থেকে বাসার ছাদে চলে আসে। কি করব, আমার একটুও ভালো লাগছে না ওইখানে দাঁড়িয়ে থাকতে। সাদে গিয়ে এক কোণে দাঁড়িয়ে আর মনে কথাগুলো ভাবতেছি, তখন দেখলাম সাদে জান্নাত এলো। তাকে দেখে মনে হচ্ছে আজ সেও অনেক কষ্টে আছে। যতই বাইরে খুশি থাকার চেষ্টা করুক না কেন, ভেতরটা তো কষ্টে ভরে আছে, বোঝাই যাচ্ছে। এই, তুমি এই সময় ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আনমনে কি ভাবো, আমি কি একটু জানতে পারি? আমার কিছু ভালো লাগছিল না, তাই ছাদে এসে একটু মনটাকে সান্ত্বনা দিচ্ছি যে তোর হয়তো আজকেই শেষ এই ছাদে আসা। আর আমি যা ভাবছি সেই সব হয়তো আপনার অজানা নয়। জান্নাত আর কিছু বলতে পারলো না, কারণ তাকেও যে কষ্টগুলা খুঁড়ে খুঁড়ে খাচ্ছে, সে যে তার ইগনোরের কাছে হার মানতে পারছে না রবিনকে নিয়ে। আচ্ছা চলো নিচে যাই, সবাই অপেক্ষা করতেছে হয়তো। চলেন, সবাই যে অধীর আগ্রহে বসে আছে কিছু জানার জন্য। উপর কথাটা বলেই চলে আসে রবিন। এসে দেখতে পারে অনেক মানুষ যে যার মতো মাথা করতেছে, কিন্তু এইদিকে চোখ পড়তেই রবিনের মনটা খারাপ হয়ে যায়, কেননা সেখানে ছিল কিছু সিভিল বেশে পুলিশ, যা রবিনের চোখ এড়াতে পারেনি। কারণ এই পুলিশগুলোকেই রবিন খুব ভালো করেই জানে। আজকে তাহলে এইসব আমার সাথে ঘটবেই, দেখতে থাকি শেষ পর্যন্ত কি হয়। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা ভাবতেছিলাম, ঠিক তখনই তিশা আপু এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, হাই ভাইয়া, কেমন আছেন? আর মন খারাপ করে মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছেন কেন? না মানে আপু, আমার ভালো লাগছিল না, তাই এখানে দাঁড়িয়ে সব দেখতেছিলাম। আর আমি ভালোই আছি। তা কখন আসলেন? এই তো একটু আগে আসলাম। আসতে চাইনি, কিন্তু আপনার বউ মানে জান্নাত খুব জোর করে আনলো, আর বললো এখানে নাকি আজকে অনেক কিছু জানা যাবে। ও তাই বলেন? আচ্ছা যান, গিয়ে অনুষ্ঠানের মজা উপভোগ করেন কেমন। কথাটা বলেই রবিন পেছনে ঘুরে যেই সামনে এগোতে নিবে, অমনি কারোর সাথে ধাক্কা লেগে ফ্লোরে পড়ে যায়। আসলে রবিন হাঁটতে নিলে জান্নাত ওর পায়ের সাথে তার পা বাড়িয়ে দেয়।
আর রবিন সোজা গিয়ে তার বান্ধবী শিখাকে নিয়ে ফ্লোরে পড়ে যায়। আর পরে কি হয় সেই সব বিষয়ে এক্সপিরিয়েন্স তো আছে আপনাদের, তাই না? শিখা রবিনকে ধাক্কা দিয়ে ফ্লোর থেকে উঠে ঠাস ঠাস করে রবিনের গালে বসিয়ে দিল কয়েকটা থাপড়, যেটা থেকে জান্নাত মিটি মিটি হাসতেছে, যেটা রবিন খুব ভালো করেই নোটিস করেছে। ছোট লেবু বাচ্চা, তোর এত বড় সাহস আমাকে ধাক্কা দিস? মেয়ে দেখলেই শরীরের মধ্যে চুলকায়। আসলে জান্নাত ঠিকই বলেছে, তোর চরিত্রে ঠিক নেই। আসলে তোর জন্মেরও ঠিক আছে কিনা কে জানে। শিখা কথাটা শুনে রবিনের কষ্টে ভরা ঠান্ডা রাগটা এক নিমেষেই মাথায় উঠে গরম হয়ে যায়। তাই ঠাস ঠাস করে রবিন শিখার গালে লাগিয়ে দেয়, যেটা দেখে সবাই অবাক। আপনার সাথে দোষ করেছি আমি, আপনার যা বলার আছে আমাকে বলবেন, আমার মা বাবাকে বলবেন কেন? সব ছাড় দিই বলে ভাইবেন না সব কিছুই ছাড় দেবো। আর আমি ইচ্ছাকৃত ধাক্কা দেইনি, কেউ একজন আমার পায়ে পা লাগিয়ে দিছিল। কথাটা বলেই রবিন আর কিছু না বলে চলে আসে অন্যদিকে। সবাই তো অবাক হয়েই তাকিয়েছে, তাই আর কিছু বলে না। জান্নাত, তোর জামাই এত বড় সাহস আমার গায়ে হাত তুলেছে, এই শাস্তি ওকে পেতেই হবে। ওকে এখনই পুলিশে দেবো, দাঁড়া। ওই তো আমার বাবার পাওয়ার জানে না। আরে মেরে দোস্ত, তোর কিছুই করতে হবে না, সব আমরাই করব। তুই শুধু মন দিয়ে দেখতে থাক ওর সাথে কি হয়। জান্নাতের কথা শুনে কেউ আর কিছু বলল না, কেননা জান্নাতের বাবা স্টেজে উঠে মাউথ স্পিচ হাতে নিয়ে বলে, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে স্বাগতম আমার এই পার্টিতে উপস্থিত হওয়ার জন্য। আর আপনারা এইখানে কেন এসেছেন সেটাও কিন্তু সবার জানা আছে, তবু মনে করিয়ে দিই। মানে দুইটা কারণে। এক, আমি বড় একটা প্রজেক্ট পাবো, যেটা আরকে গ্রুপের অ্যাডমিন নিজে এখানে এসে সাইন করবেন। আর দুই নম্বরটা হলো একটা চরিত্রহীন লম্পট মুখোশধারী সন্ন্যাসীর মুখ দেখার জন্য, যাকে আপনারা আগে দেখে কল্পনাও করতে পারেননি যে সে সন্ন্যাসী হবে। কিন্তু আমরা আগে 2 নম্বর কাজটা শেষ করব, কেননা খারাপ লোক ভালো কাজের সাথে থাকা সুবিধার না। দূর থেকে সবকিছু রবিন খুব মনোযোগ দিয়ে শুনতেছে। ঠিক এমন সময় শুনতে পায় রবিনকে স্টেজে ডাকছে, তাই রবিন একটু ভয় নিয়ে সেখানে যায়। আব্বু বলেন, আমাকে ডাকলেন কেন এখানে? জান্নাতের বাবা রবিনের কথা শুনে ঠাস করে একটা চল লাগিয়ে দেয় আর বলতে থাকে, তোর এই নোংরা মুখে আমাকে বাবা বলবি না। তোর মুখে বাবা ডাক শুনতে কেমন লাগে? কথাটা শুনে রবিনের চোখ দিয়ে পানি এসে গেল। রবিন ভাবতেও পারেনি এভাবে সবার সামনে বলবে। আপনারা অধিক আগ্রহ নিয়ে বসে আছেন না যে কে সেই সন্ন্যাসী সেটা দেখার জন্য? তাহলে দেখে নিন, এই সেই সন্ন্যাসী যার টাকার কোনো অভাব নেই, কিন্তু সবাই অস্ত টাকা। আমাদের কাছে ভালো সেজেছে, সবার মন জয় করেছে, প্রমাণ করেছে সে আসলেই গরিব। আর সবচেয়ে বড় কথা, এই লম্পট গরিবের রূপ ধরে আমার মেয়েকে বিয়ে করেছে, তার জীবনটা নষ্ট করে দিয়েছে। জান্নাতের বাবা যখন উপরে কথাটা বলল, রবিনের পায়ের নিচ থেকে মনে হয় মাটি সরে গেছে। তাই রবিন মনে মনে বলে, আল্লাহ মাটি ফাঁক করে দাও, আমি ভেতরে ঢুকে যাই, নয়তো রশি ফালাইও দাও, উপরে উঠে আসি। এসব যে সহ্য হচ্ছে না, এমন কি মানুষ হতে পারে? তারপর জান্নাত ওর বাবার কথা মতো সব ঘটনা খুলে বলল, যে সব দেখে প্রমাণিত হয় তাদের কাছে রবিন সন্ত্রাসী। আপনাদেরও জানা দরকার, তাই শুনুন। যেই ছেলেটা কিনা নিজের চলার জন্য আমাদের থেকে টাকা নেয়, আর সে 10 লাখ টাকা এমনি দান করে দেয়, আর এতিম বাচ্চাদেরও খরচ দেয়। আবার সে কি রকম মানুষ দেখেন, যাকে দেখেই রাস্তার কিছু লোক তাকে দেখে ভয়ে স্যার বলে। এই সব তো একজন সন্ত্রাসী হলেই হয়। আর এমন না হলে একজন সামান্য গাড়ির ড্রাইভার হয়ে এত টাকা কোথায় পাবে? আপনারাই বলেন। এই কথাগুলো শুনি রবিনের বাবা মা এসে রবিনকে ইচ্ছে মতো মারে আর বলে, আজ থেকে মনে করব তুই আমাদের সন্তান না। এই দিন দেখতে হবে, জানলে তোকে এই পৃথিবীর আলো দেখার আগেই মেরে ফেলতাম। কি দোষ করেছিলাম আমরা তোর কাছে যে আমাদের সবার সামনে এত ছোট করলি, আবার ফুলের মতন একটা মেয়ের জীবনও নষ্ট করলি? আমরা তো তোর কাছে এত টাকা পয়সা চাইনি, তাহলে সন্ত্রাসী হওয়ার কি দরকার? তোর মতন ছেলে যেন কারো না হয়। পারলে তোর ওই মুখ আমাদের না দেখিয়ে গাড়ির নিচে মাথা দিয়ে মরিস।
উপরে কথাটা বলি রবিনের দিক থেকে মুখ ঘুরিয়ে নিল রবিনের মা। রবিনের চোখ থেকে যেন পানি পড়েই যাচ্ছে। রবিন কান্না ভেজা কণ্ঠে ওর মায়ের পা ধরে বলে, দেখো বাবা মা, আমি কোনো খারাপ কাজ করিনি, আর তোমরা আমাকে সত্যের আলোয় পথ চলা শিখিয়েছো, তাহলে আমি এমন পথে কেন যাব? রবিনের কথা শুনে সেখানে থাকা কেউ কোনো কথাই বলছে না দেখে রবিন জান্নাতকে বলে, জান্নাত, তুমি একটু আমার বাবা মাকে বলো না, যেন আমার সাথে রাগ না করে। তোর ওই রূপ দেখানোর জন্যই তাদের এখানে নিয়ে এসেছি, নয়তো তোর মতো ছোট লোকের পরিবার এখানে আসবে কি করে? যারা জীবনে ভালো কিছু খেতে পারে না, আর তাদের খাওয়াতে দাওয়াত করব এত বড় পার্টিতে? জান্নাতের কথা শুনে রবিন জান্নাতের গালে ঠাস ঠাস করে চল লাগিয়ে দিয়ে বলে, জান্নাত, মুখ সামলে কথা বলবে। তারা ভালো মন্দ খেতে না পারেও না কারো বাড়িতে খাওয়ার জন্য আশা করে বসে থাকে না। আমার মতো গরিবদের কাছে ভালো মন্দ শুধু পোলা মাংসকেই বোঝায় না, সাদা ফ্রেশ ভাত আর তরকারিকেও বোঝায়। কেননা আমাদের মতো গরিবদের বেশিরভাগ সময় আলু ভর্তা আর বেগুন ভর্তা দিয়ে ভাত খেয়ে বাঁচতে হয়। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলিস, যেই মেয়ের গায়ে আমি বাবা হয়ে কখনো হাত তুলিনি। এই অফিসার এই জানোয়ারটাকে নিয়ে যান, আর জীবনেও যেন ছাড়া না পায় সেই ব্যবস্থা করেন। এর জন্য যত টাকা লাগে আমি দেব। জান্নাতের বাবার কথা শুনে রবিনকে পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দরজা থেকে কে একজন বলল, যেটা শুনে সবাই দরজা দিকে তাকায়।